সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1181তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্তনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ কামরুল হোসেনের জীবনের, মাওলানা কামরুল হোসেনের জীবনের ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল নিজের সুন্দরী মেয়েকে দিয়ে 7 জিনকে বন্দি করে এক নারী। নিজের সুন্দরী মেয়েকে দিয়ে 7 জিনকে বন্দি করে মা। আমি আসলে শুনেছিলাম যে যার মেয়েটা সুন্দর তাকে নাকি সবাই সালাম দেয়, বিনা কারণেও তার বাবাকে সবাই সালাম দেয় যার মেয়েটা সুন্দর, এবং সুন্দরী মেয়ে দিয়ে অনেক ছেলেদেরকে ঘোরানো যায়। কিন্তু এরকম কথা আমি খুব কমই শুনেছি যে সুন্দরী মেয়ে দিয়ে জিনকেও বর্ষে আনা যায়। ভয়ঙ্কর রকম চট্টগ্রামের এক বাস্তব ঘটনা, এবং এই ঘটনার মাধ্যমে আমি জানতে পারলাম পৃথিবী ছাড়াও আমরা মানুষরা অন্য গ্রহতেও হয়তো বসবাস করি। আশ্চর্যজনক এই বাস্তব গল্পটা আমি আশা করব আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই কামরুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কামরুল হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2জন ভাই, রয়েছে আমার ছোট একটা ভাই সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বন্ধনগরী চট্টগ্রাম থেকে একটু দূরের কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাওলানা। শুধু মাওলানা নয়, আমার বাবার অনেক বেশি সয় সম্পত্তি আছে আমাদের এলাকায়। এক কথায় আমি শুনেছিলাম আমার দাদা ছিল এই এলাকার অনেক বেশি ধনাঢ্য ব্যক্তি। আমার দাদার অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল, সেই সুবাদে আমার বাবাও অনেক বেশি জায়গা সম্পত্তির মালিক। কিন্তু জায়গা সম্পত্তির মালিক হওয়ার পরে আমার বাবা ছিলেন একজন ভালো মাপের মাওলানা। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনের কাজ করতেন, এবং ইসলামের পথে আমার বাবা নিজের জীবনকে মিলিয়ে দেয়। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি মসজিদে আজানের শব্দ শুনলে আমার বাবা শত ব্যস্ততার মাঝেও দৌড়ে মসজিদে ছুটে যেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, দিনের পথে চলতো। আমাদের পরিবারটা একটা ধর্মীয় এবং ধার্মিক পরিবার বলাই চলে। আমি আমার জীবনের গল্পটা আমার শিক্ষা জীবন থেকেই শুরু করি। আমি আমার শিক্ষা জীবনে অনেক ভালোভাবেই কাটাই। আমার বড় যে ভাইয়েরা ছিল তারা সবাই মোটামুটি উচ্চশিক্ষিত, তাদের সাথে আমিও খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করি। আমার ছোট ভাইয়ের ছোট বোনটাও পড়াশোনার প্রতি খুব ভালো ছিল। আমি আমাদের এলাকারই কোনো একটা মাদ্রাসা থেকে আমার পড়াশোনা শুরু করি, এবং খুব কম সময়ে আমি আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটাই। একটা সময় আমি চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করি। আমার আব্বার ইচ্ছে ছিল আমি একজন বড় মাপের মাওলানা হব বা বড় মাপের টাইটেল পাস কিছু হব। কিন্তু আমার ভিতর হঠাৎ করে কেন জানি মনে হলো আমি শিক্ষকতা করব। আমার ছোটবেলা থেকে না শিক্ষকতা পেশাটাকে অনেক ভালো লাগতো, যার কারণে প্রয়োজন ছাড়াও আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি অনেক জায়গায় টিউশনি করতাম, এবং অনেক কিন্ডারগার্টেনে মাদ্রাসায় আমি পড়াইতাম। এটার আমার কোনো প্রয়োজন ছিল না। আমার আব্বা কিন্তু আমাকে পর্যাপ্ত টাকা দিত আমার পড়াশোনার জন্য। এরপরেও নিজের ইচ্ছায় আমি এই কাজটা করতাম। এটা করতে আমার ব্যক্তিগতভাবে অনেকটা ভালোও লাগতো, এবং এরকম করে আমার দিন আর রাতগুলো কাটে, এবং একটা পর্যায়ে আমি একটা মাদ্রাসায় চাকরি পাই। এবং এই মাদ্রাসাটা আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরের কোনো একটা জায়গায়, এবং মাদ্রাসাটা অনেক নামী একটা মাদ্রাসা। সেই মাদ্রাসায় সবসময় বাচ্চারা ভালো রেজাল্ট করে, এবং মাদ্রাসাটার অনেক বেশি সুনাম আছে ওই এলাকায়। এবং আধা সরকারি ওই মাদ্রাসায় আমি তখন শিক্ষক হিসেবে ইন্টারভিউ দিই। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দয়ায় আমি ইন্টারভিউতে পাশ করি। পাশ করার পরে আমি সেই মাদ্রাসায় চাকরি করার জন্য নিয়োগ পাই, এবং আমি সে মাদ্রাসায় শিক্ষকতা করি। এবং মাদ্রাসায় যতগুলো শিক্ষক ছিল তাদের মাঝে সবচেয়ে কম বয়সের শিক্ষক হচ্ছি আমি। আমার বয়স ছিল একেবারেই কম, এবং আমাকে দেখলে আসলে কেউ শিক্ষক মনেই করতো না। অনেকে আমাকে এই মাদ্রাসার ছাত্রই মনে করে। আমি ছাত্রদের সাথে চলাফেরা করলে কেউই আমাকে ভাবে না যে আমি তাদের শিক্ষক। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন যারা দেখতে শুনতে অনেকটা ছোট মানুষের মতো, কিন্তু তাদের বয়স হয়েছে। আমি ঠিক তাদের মতোই, হাতে পায়ে বাড়ি নাই, কিন্তু বয়স আমার অনেক। ওই মাদ্রাসায় তখন শিক্ষকতা করি। এরকম করতে করতে একদিন হলো কি, আমি আপনার এটা হয়তো আপনার সময়, মানে আপনার লাঞ্চের সময়, মানে জোহরের পরে আমি মসজিদে গেছি, জোহরের নামাজ পড়ছি, এবং জোহরের নামাজ পড়ার পরে আমি মসজিদ থেকে ফিরে আসার সময় দেখলাম আমাদের মাদ্রাসার পিছনে আমাদের মাদ্রাসার কিছু মেয়েরা
তারা সম্ভবত ক্লাস 9-এ পড়ে এই বয়সী, এবং এই বয়সী কিছু মেয়েরা আমার মাদ্রাসার পিছনে প্রচুর মারামারি করতেছে। এবং শুধু মারামারি না, তারা কেমন জানি একটা ঝগড়াঝাটির মধ্যে মানে লেগে গেল, খুব জোরে জোরে চিল্লায় কথা বলতেছে, একজন আরেকজনকে মারার জন্য যাইতেছে, মানে খুব বিশ্রী একটা অবস্থা। তো রাস্তা দিয়ে আসার সময় আমার মাদ্রাসার পিছনটা দেখা যায়, তাই মাদ্রাসার পিছনে এই দৃশ্যটা দেখলাম। এখন দেখা গেল যে আমাদের এখানে মাদ্রাসার পাশে হচ্ছে বাজার আছে, তো অনেক গণ্যমান্য লোকজন এই বাজারে আসে, এবং তারা যদি কোনোভাবে এই জিনিসটা দেখে বা তারা যদি দেখতে পায়, তাহলে তারা আমার মাদ্রাসা নিয়ে একটা বিরল মন্তব্য করবে, একটা খারাপ মন্তব্য করবে যে আমার মাদ্রাসার মধ্যে এগুলো কি হচ্ছে, এবং শিক্ষকরাও বা আমরা ছাত্রীদেরকে কি শিক্ষা দিচ্ছি এটাও তাদের মনে আসবে। এবং সেই জায়গা থেকে আমি খুব ক্ষিপ্ত হলাম, অনেকটা রেগে গেলাম যে তারা কেন এরকমটা করলো এবং কেন তারা এরকম ঝামেলাটা করলো। এই বলে আমি তখন চলে আসছি, মানে আমি মাদ্রাসাতে আসছি। আসার পরে ওই ক্লাস 9-এ আমার লাঞ্চের পরে সেকেন্ড ক্লাসটা আমার, মানে 2 নম্বর ক্লাসটা আমার। তো সেকেন্ড ক্লাস আমি তখন খুব রাগান্বিতভাবে ক্লাসে ঢুকলাম। নতুন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীরা আমার খুব একটা ভয় পায় না, এবং তারা আমার সাথে খুব ফ্রেন্ডলি মিশার চেষ্টা করে, যেহেতু আমার বয়স কম এবং আমি দেখতে শুনতে একটু ছোটোখাটো টাইপের, এই জন্য সম্ভবত। এবার মাদ্রাসায় যাওয়ার পরে, মানে ওই সেকেন্ড ক্লাসে যাওয়ার পরে ক্লাস 9-এর ওখানে যাওয়ার পর আমি তখন ক্লাস করতেছি, এবং ক্লাসের ঠিক মাঝামাঝি সময় আমি স্টপ হয়ে আমি জিজ্ঞেস করলাম, তো মেয়েরা তো বোরকা পরে আছে, হিজাব পরে আছে, মুখোশ পরা, ওদেরকে তো চিনা যায় না যে কারা ওখানে এরকম করছিল। আমি বললাম, দেখো এই মাদ্রাসায় আমি খুব একদম কনিষ্ঠ, খুবই ছোট একজন শিক্ষক, এবং আমি পড়াশোনা করি, এটাই আমার চাকরি জীবনের প্রথম, আমি কোথাও শিক্ষকতা করতেছি। তো আমার কথা হচ্ছে, দেখো আমি খুব ভালোভাবে বলি, যদি ভালোভাবে তোমরা জিনিসটাকে নাও তাহলে ভালো, আর যদি খারাপভাবে নাও তাহলে এই স্কুল মানে এই মাদ্রাসার মধ্যে আমার থেকেও খারাপ আর কোনো শিক্ষক হবে না। আমি আশা করব তোমরা আমার কথা বুঝতে পারছো। তো বলে, স্যার বলেন। আমি বললাম যে একটু আগে লাঞ্চের সময় মাদ্রাসার পিছনে আমার কাছে যেটা মনে হয় যে তোমাদের ক্লাসেই হবে, ক্লাস 9-এর মেয়েরাই হবে, যেহেতু ক্লাস 9-এর মেয়েরাই সবসময় মাদ্রাসার পিছনে ওই জায়গাটায় আড্ডা মারে, তো তোমরা ওখানে মারামারি করছিলে, কে দাঁড়ায় যাও। এইটা বলার পরে মানে মেয়েরা চুপ হয়ে আছে। আমি বললাম, দেখো আমি ভালো করে আবারও বলতেছি যে যদি দাঁড়ায় যাও তাহলে ভালো, আর যদি না দাঁড়াও এর পরিস্থিতি খুব ভয়ানক হবে, মানে এতটাই ভয়ানক হবে যেটা তোমরা চিন্তাও করতে পারবা না। এবার খেয়াল করে দেখলাম যে মেয়েরা সবাই দাঁড়ায় গেছে, মানে সবগুলো দাঁড়ায় গেছে, এবং সবগুলো দাঁড়ানোর পর আমি মানে অবাক হয়ে গেলাম। বললাম যে তোমরা সবাই মারামারি করছো? বলে, জি হুজুর। ওই সময়টা তো অবশ্য আমার ক্লাসের মানে মেয়ের সংখ্যা খুবই কম ছিল, কারণ আজ থেকে গল্পটা আরও বহু বছর আগের। তো এরপরে আমি বললাম যে কেন মারামারি করছো? পরে বলতেছে, স্যার ও না রসমালাই খাইছে, মানে বলতেছে ও রসমালাই খাইছে, আমার দেয় নাই, মানে আমাদেরকে দেয় নাই। তো ওই মাদ্রাসারই একটা মেয়ে আছে, নাম হচ্ছে পাপড়ি, যারা আমি কখনো দেখি নাই, তবে অনেক ছাত্রছাত্রীর মুখে শুনতাম এই পাপড়ি নাকি মাদ্রাসার সবচেয়ে সুন্দরী মেয়ে। বলে, স্যার হুজুর পাপড়ি রসমালাই খাইছে, কি বলে মিষ্টি খাইছে, রসগোল্লা খাইছে, আমাদেরকে দেয় নাই। তা আমি বাজার থেকে আসার সময় রসমলাই মানে আপনার যেই মিষ্টির দোকানটা ছিল ওই দোকানটা কিন্তু বন্ধ দেখছি। আমি এটা দেখে আসছি, কিন্তু দোকানটা বন্ধ। পরে আমি বললাম যে ও রসগোল্লা আনছে কোত্থেকে, মিষ্টির দোকানটা তো বন্ধ ছিল, এবং মিষ্টির দোকান বন্ধ থাকার পরও রসমালাই কোথায়, মানে মিষ্টিটা কোথায় পাইছে? পরে বলতেছে যে হুজুর ও না মিষ্টি আনার জন্য কোনো দোকান লাগে না। আমি বললাম, কি বললা? ওই মিষ্টি আনার জন্য কোনো দোকান লাগে না, তা ও আনে কোত্থেকে, কে ওকে দেয়? এবং একটা মানে বাচ্চার এটা বলার পর না সবাই কেমন জানি একটু হাসাহাসি করতেছে, মানে হাসতেছে। আমি একটু তখন মানে বিব্রত হলাম, হাসতেছে কেন, কী ব্যাপার তোমরা হাসতেছো কেন? পরে ওরা বলে যে হুজুর আপনি তো ওই মাদ্রাসায় নতুন আসছেন, আপনি তো জানেন না আমাদের মাদ্রাসার ছাত্রী পাপড়ি, ওর সাথে 7টা জিন আছে, এবং ওই 7টা জিন ওকে যখন যেটা খাইতে মন চায় ওকে সেটাই এনে খাওয়ায়। মানে আমি এই প্রথম কারো মুখে শুনতে পারলাম যে একটা মেয়ের সাথে 7টা জিন থাকে। আমি একটু চুপ হয়ে গেলাম, চুপ হয়ে বললাম যে তোমরা কি মানে তোমরা ঠিক আছো, তোমাদের মাথা সব ঠিক আছে, এগুলো কী বলতেছো? তো আমার ফার্স্ট বেঞ্চে বসা ছেলেটা আমাকে বলতেছে, হুজুর এটা আমি কেন, এটা আমাদের অত্র এলাকার সবাই জানে যে আমাদের মাদ্রাসার ছাত্রী পাপড়ির সাথে 7টা জিন আছে, এটা আমরা সবাই জানি। আমি তখন বললাম, পাপড়িকে? বলো ওইটা পাপড়ি, তো মুখোশ পরা আছে। আমি বললাম যে পাপড়ি এদিকে আসো। পরে আসছে, আসার পর চেয়ারের পাশে দাঁড়াইছে। বললাম, তোমার নাম কি? বলে, আমার নাম মোসাম্মদ পাপড়ি। তোমার বাবার নাম কি বললো, মায়ের নাম কি বললো? পরে আমি বললাম যে তোমার সাথে নাকি 7টা জিন আছে? আর বলো, হ হুজুর আছে, মানে এমনিই বলতেছে আছে। আমার কাছে বিষয়টা তখন মানে কেমন যেন একটু দুষ্টুমি মনে হচ্ছে, যেটা কি বলে একটা মেয়ের সাথে 7টা জিন থাকে কেমন করে, এটা কোনো কথা নাকি? আমি বললাম, তুমি কি সিনেমার গল্প বলতেছো আমাকে, কোনো নাটক দেখছো, সিনেমা দেখছো? বলে, না হুজুর আমার সাথে 7টা জিন আছে।
তাই আমি বললাম দেখাও তো তোমার 7টা জিন কোথায়। এমনি বললাম যে তোমার 7টা জিন কোথায়, তুমি দেখাও তো। বলে হুজুর এখন নাই। তাই আমি কখন ছিল? বলে লাঞ্চ আওয়ারে ছিল। তাই আমি বললাম লাঞ্চ আওয়ারে কোত্থেকে আসছে? বলে হুজুর ওরা আসে, ওরা মাঝে মাঝে আসে, আমার সাথে দেখা করে, আমার সাথে কথা বলে। আমি বললাম তো এসে কী করে? বলে আমার যখন যেটা খাইতে মন চায় ওইটা আমাকে খাওয়ায়। তাই আমি বললাম তো কী খাইতে মন চাইছিল তোমার আজকে? বলে আমার রসগোল্লা খাইতে মন চাইছিল। তো আমাকে 1 প্যাকেট রসগোল্লা এনে দিছে। তা মেয়েরা সবাই কারাকারি করে খেয়ে ফেলছে এবং কেউ পাইছে কেউ পায় নাই, এই নিয়ে মারামারি হয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা আমার তো কিন্তু একটু সন্দেশ খাইতে মন চাইতে আছে, আমার কি একটু সন্দেশ এনে দিবা? পরে বলতেছে হুজুর এখন তো নাই, আমি পরে বললে আপনাকে এনে দিব। তাই আমি বললাম শোনো, সব কিছুর একটা সীমা আছে, সব কিছুর একটা সীমা আছে এবং সীমা লঙ্ঘন করো না। যদি সীমা লঙ্ঘন করো তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। তোমরা যে মাদ্রাসার পিছনে এইভাবে দুষ্টমি করেছো, তোমরা মাদ্রাসার বড় মেয়ে, ক্লাস 9-এর মেয়ে, মানে অনেক বড়, বিয়ের বয়সে তোমরা, এবং তোমরা যদি মাদ্রাসা এরকম বিশৃঙ্খলা করো তাহলে আমাদের মাদ্রাসার পাশে একটা বড় বাজার আছে, ওই বাজারের লোকজনরা কি বলবে? সবাই বলবে যে আমরা বাচ্চাদেরকে কি শিক্ষা দিচ্ছি বলো, তোমরা কেন তোমাদের শিক্ষকদেরকে অপমানিত করতেছো। আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি এবং আজকের পর থেকে আমি যাতে কখনোই না শুনি যে তোমরা এরকমভাবে কোনো কিছু করতেছো, এবং যদি আমি শুনতে পাই তবে এর পরিণতি তোমাদের জন্য খুব খারাপ হবে। আমি ভালোই ভালোই বললাম, তোমরা কথাটা ভালোই ভালোই নিও। এই বলে আমি তখন বললাম যে এই মেয়ে, গুজবি কথাবার্তা বাদ দাও, তুমি তোমার ক্লাসে যাও। এই কথা বলে মেয়েরা তখন আমি ক্লাসে পাঠিয়ে দিলাম, মানে রুমে আপনার বেঞ্চে পাঠিয়ে দিলাম। আমি ক্লাস সম্পূর্ণ করলাম, করে আমি আমার অফিস কক্ষে আসছি। তো অফিস কক্ষে আসার পরে আমি বিষয়টা নিয়ে কারোর সাথে কোনো কথা বলি নাই, এবং আমাদের যখন ক্লাস শেষ হলো, মানে আপনার মাদ্রাসা ছুটি হয়ে গেল, তো আমি আবার আমার এখান থেকে মোটামুটি একটু দূরে হচ্ছে আমার থাকার জায়গা, আমি আবার ওখানে লজিং থাকি, একটা বাসায় লজিং থাকি। তো আমি আমার সাইকেল নিয়ে যাব। তো মাদ্রাসা থেকে বের হয়ে সাইকেলটা রেডি করতেছি, ওই সময় ওই পাপড়ি মেয়েটা আমাকে ডাইকা বসলো যে হুজুর, ও হুজুর। 2বার ডাক দিছে, পরে পিছনের দিকে তাকলে মেয়েটা দাঁড়ায় আছে। আমি যে কী ব্যাপার? হাতের মধ্যে দেখলাম একটা মানে প্লাস্টিকের ব্যাগ। আমাকে বললো হুজুর আপনারা রসমলাই খেতে চাইছেন, এই সরি আপনারা সন্দেশ খেতে চাইছেন, এই নেন সন্দেশ। পরে সন্দেশ বলার পরে আমি বললাম কিসের সন্দেশ দেখি। ও তখন হাত থেকে আমি প্লাস্টিকটা নিলাম, প্লাস্টিকটা খুলে দেখতেছি মানে আপনার নারিকেলের নাড়ু টাইপের এরকম গোল গোল সন্দেশ। আমি দেখলাম তুমি এগুলো কই পেয়েছো? বলে হুজুর আমার সাথে আমার কাছে এরা আসছিল, এবং আসার পর আমি ওদেরকে কানে কানে বলছি যে আপনি এটা খাইতে চাইছেন, তো ওনারা আমাকে এনে দিছে। আমি ওর কথাটা শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি সন্দেশ খাবো না, তুমি কালকে আবার এগুলো নিয়ে আইসো। পরে এটা বলে মেয়েটা চলে যাচ্ছে, এমন সময় পিছন থেকে আবার ডাক দিলাম, এই পাপড়ি দাঁড়াও। ঠিক আছে সন্দেশগুলো দাও তো আমারে। আমি ওর কাছ থেকে সন্দেশগুলো নিলাম, নিয়ে মেয়েটারে বললাম যে ঠিক আছে তুমি চলে যাও। আমি সন্দেশগুলো সাইকেলের সামনে নিয়ে আমি তখন আমার রুমে গেলাম, এবং রুমে যাওয়ার পরে বিকেল থেকে আসরের পরে, তো মাগরিবের কিছুক্ষণ আগে আমি যে রুমে থাকি ওই রুমের বারান্দায় গিয়ে বসলাম। বসে পড়ে আমি একটা সন্দেশ হাতে নিলাম, হাতে নিয়ে দেখলাম যে সন্দেশটা এত সুন্দর লাগতেছে, মানে এত ভালো লাগতেছে আমার, দেখি না খুব ভালো লাগলো। নারকেলের নাড়ুই বলি, সন্দেশ নাই বলি। আমি তখন একটা নাড়ু মুখে দিলাম, এবং জীবনে তো আমি অনেক ধরনের খাবার খেয়েছি বা অনেক কিছু খেয়েছি, কিন্তু এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে যা বলার মতো না, যা বলার মতো না, এত টেস্ট হয়েছে। এবং এটা খাওয়ার পরে ওই দিনে বিকালবেলা মানে আপনার সন্ধ্যার পরে আমি যে বাসায় থাকি লজিং, ওই বাসার বাচ্চারা আমার কাছে পড়তে আসছে। আসার পরে ওই বাচ্চার আবার মানে ওই মহিলার সাথে যে বাসা আমি থাকতাম, আন্টির সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল আর কি, যাদের বাসা আমি লজিং থাকতাম। তো ওনার ছেলে মেয়েরে পড়ানোর সময় উনিও মাঝে মাঝে এসে আমার সাথে বসে থাকতো। তো বাচ্চাদেরকে পড়া দিয়ে দিলাম, ওরা পড়তেছে। পরে উনি আমার কাছে আসছে, এসে আমার পাশে বসছে, বসে বলে কী ব্যাপার হুজুর, ভালো আছেন আপনি? আমি বললাম আন্টি আপনার সাথে একটা কথা আছে। বলে কী কথা? আমি বললাম এই ঘটনা, মানে ওনার আমি এটা জানাইলাম। জানানোর পরে উনি বলে বাবারে বাবা, এখনকার মেয়েরা যে কত চালাক এটা আপনি বুঝবেন না। আপনার মাদ্রাসার পাশেই অনেক বড় একটা হিন্দু পাড়া আছে, আপনার মাদ্রাসার পাশে অনেক বড় একটা হিন্দু বাড়ি আছে, ওই মেয়েটা সম্ভবত হিন্দু বাড়ি থেকে সন্দেশ এনে আপনাকে দিছে, আপনাকে বোকা বানাইছে। এখনকার মেয়েরা যে কি চালাক আপনি এটা বুঝবেনও না। পরে আমি বললাম যে আসলেই কি তাই? বলে হ্যাঁ তাই, তাই নয় তো কি হবে, আপনি ওই মেয়ের সন্দেশ পাবে কই? তাইলে হিন্দু বাড়ি আছে, ওইখান থেকে নিয়ে আসছে, সুযোগ করে গিয়ে এসে আপনারা দিছে, আপনার বেকুব বানাইছে, আপনি তো নতুন শিক্ষক, এই জন্য আপনাকে বোকা বানানো হয়েছে। আমার তখন আরও বেশি রাগ হলো, রাতটা কেটে গেল, এবং সকালবেলা আমি মাদ্রাসায় গেলাম। যাওয়ার পরে প্রথমে আমি ক্লাস মানে 9-এর ক্লাসে গেলাম। 9-এর ক্লাসে গিয়ে পাপড়ি মেয়েটারে ডাকলাম, অফিস কক্ষে ডাকলাম। অফিসে আসছে, আসার পরে আমার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আমি বললাম তুমি আমার কিছু সত্য কথা বললে বেঁচে যাবা, আর যদি মিথ্যা কথা বলো তো আমি তোমাকে আজকে রোদের মধ্যে কান ধরিয়ে দাঁড়া করায় রাখবো। আমাকে বলে হুজুর আমি সত্য কথা বলবো।
আমি বললাম তাহলে বলো যে হিন্দু কোন বাড়ি থেকে তুমি কালকে আমাকে নারকেলের নাড়ু এনে খাওয়াইছো? আমাকে না হুজুর, আমি তো কোনো হিন্দু বাড়ি থেকে নারকেলের নাড়ু আনি নাই, এই সন্দেশগুলো তো আমি, ওরা আসছিল ওদেরকে বলছে, ওরা দিয়ে গেছে। আমি মানে খুব রাগ হইলো, ব্যাটটা হাতে নিয়ে ওরা দাপ দাপ করে কয়েকটা বাড়ি মেরে দিলাম। বড় মেয়ে তো, কয়টা বাড়ি মারার পরে মেয়েটা কান্না শুরু করছে। তা আমাদের যিনি মাদ্রাসার প্রিন্সিপাল উনি আবার জিনিসটা দেখছে, দেখার পরে উনি বলতেছে যে আর কি হয়েছে কামরুল সাহেব, এত খেপে গেলেন কেন? আমি বললাম হুজুর, আপনার মাদ্রাসার মেয়েগুলো যে এত চালাক, আমি শিক্ষক আমারে বেকুব বানায়, আমারে মক্কেল বানায়। পরে উনি হাসতে হাসতে আসছে, ওই প্রিন্সিপালটা অনেক ভালো ছিল, আসছে আইসা বলতেছে যে এই মেয়ে তুমি যাও, তুমি ক্লাসে যাও। পরে মেয়েরে ক্লাসে পাঠাই দিল। আমি খুব রাগান্বিত অবস্থায় চেয়ারে বসে আছি, প্রিন্সিপাল এসে আমার চেয়ারে বসছে, বসে বলতেছে কামরুল সাহেব কী হয়েছে, তো রাগ কেন বলেন তো আমারে? আমি বললাম হুজুর দেখেন এই ঘটনা। আমি ওর কাছে এই বিস্তারিত ঘটনাগুলো বললাম, এবং বলার পরে তিনি বলতেছে দেখেন সত্য মিথ্যা আল্লাহ জানে, আমরা মুসলিম, আমরা হুজুর, আমরা শিক্ষকতা করি, আমরা যেহেতু আল্লাহকে মানে কোরআনকে মানি, তো সেই কোরআন অনুযায়ী যদি সত্য কথা বলতে হয় তাহলে জিন জাতিকে আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে জিন জাতি আছে এবং মৃত্যুর পরে জিন আর ইনসান এই দুটো জাতির বিচার হবে। এখন লোকমুখে শুনে কোনটা সত্য কোনটা মিথ্যে এটা আমি জানি না, আমি বহু লোকের মুখে শুনি যে এই মেয়ের মা অনেক বড় মাপের একজন কবিরাজ, সে বিভিন্ন মানুষের অনেক মানে কথা বলতে পারতো, এবং সে যে কবিরাজিটা পাইছে এই কবিরাজিটা তার মেয়েকে দিয়ে পাইছে, মানে পাপড়িকে দিয়ে পাইছে। এবং পাপড়ি মেয়েটাও, আপনি তার চেহারা দেখেন না, তার চেহারা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর, মানে এরকম সুন্দর বলার মতো না। ও যদি বাংলাদেশে জন্মগ্রহণ করেও থাকে ওকে বাঙালি মেয়ের মতো লাগে না, দেখলে মনে হয় একজন সাদা বিদেশি মেয়েদের মতো। তো ওই মেয়েকে দিয়েই তার মা কেমনে কেমনে 7টা জিনকে বসে এনে মানুষের সাথে এই ধরনের চালান দিয়ে কাজ টাজ করে এগুলো করে, এগুলো আমরা শুনে আসছি। এখন এই সুবাদেও হতে পারে যে মেয়েটাকে জিন জাতি দিয়ে গেছে, মেয়েটা হয়তো আপনাকে দিয়েছে। আমি বললাম হুজুর আপনি এই সময়ও এসে এগুলো বিশ্বাস করেন, এসব গাল গল্প কথা আপনি বিশ্বাস করেন, এগুলো বিশ্বাসের কথা? আমাকে বলে কামরুল সাহেব আমি জানি না, আপনি ভালো বোঝেন আমার চেয়েও, ঠিক আছে আপনি এটা বিষয়টা চিন্তা করেন, আমি এটা জাস্ট আপনাকে জানালাম। এই কথা বলে ক্লাসটা মানে আমি সারাটা দিন এটা চিন্তা করতেছি কী হইতেছে আমার সাথে, এবং আসলেই কি সেই নারকেলের নাড়ু আমাকে দিছে কি না, মানে কোত্থেকে আনছি, জিনিসটা আমার ভিতরে খুব কঠিনভাবে খেলতেছে, মানে অনেকভাবে। সারাটা দিন কেটে গেল এবং আমি ক্লাস 9-এর ক্লাসে গেলাম, ওদের ক্লাসও নিলাম, দিনটা কেটে গেল। এবং কেটে যাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে বিকাল হয়ে গেল, মাদ্রাসা ছুটি হইলো। ছুটি হওয়ার পর আমার মাথায় হঠাৎ করে মনে হলো হিন্দু পাড়ার একজন লোক আছে, আমাদের বাজারে দোকানদারি করে, এই লোকটার সাথে আমার আবার খুব ভালো সম্পর্ক, মানে স্বর্ণকার আর কি। তা আমি চিন্তা করলাম হিন্দু পাড়ার মধ্যে তো বাড়ি বেশি না, ঘর বেশি না, হাতে কোনো অল্প কয়েকটা ঘর। তো আমি ওই স্বর্ণকারের দোকানে গিয়ে যদি ওনার সাথে কথা বলি যে হিন্দু পাড়ার কোন মেয়েটা বা হিন্দু পাড়ার এই কোত্থেকে হিন্দু পাড়ার কেউ সন্দেশ বিক্রি করে কিনা, বা কারো ঘরে সন্দেশ বানানো হয়েছে কিনা, বা আমার মাদ্রাসার মেয়েরা ওইখানে যায় কিনা, যদিও যায় কার ঘরে যায়, মানে মেয়েটা সন্দেশটা আনলো কোত্থেকে এটা জানার জন্য আমি তখন বিকালবেলা ওই স্বর্ণকারের দোকানে গেলাম, মানে জুয়েলারিতে গেলাম। যাওয়ার পরে উনি আবার আমার সাথে ভালো সময়, কী ব্যাপার হুজুর আজকে আপনি আমাদের দোকানে? এলাম ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, বেরিয়ে আসেন। উনি ক্যাশ থেকে বেরিয়ে আসলো, ওনারা বের করলাম, বের করে আমি বললাম যে ভাই রে আপনাদের পাড়ার মধ্যে সন্দেশ বিক্রি করে কে? বললে হুজুর এখনও তো সন্দেশের সময় না, আর সন্দেশ তো কেউ বিক্রি করে না। বলে আপনাদের বাড়িতে কেউ সন্দেশ বানায়? বলে না। কারো বাড়িতে সন্দেশ আছে? বলে আমার মতে নাই, কারণ এখন পূজা নাই, কোনো অনুষ্ঠান নাই, সন্দেশ আসবে কোত্থেকে? আমি বললাম আপনি কি একটু খবর নিয়ে দেখবেন? বলে না খবর নেওয়ার কিছু নেই, এটা আমি জানি তো, আমাদের বাড়ির মধ্যে কেউ সন্দেশ নাই। আমি বললাম না আমার মাদ্রাসার একটা মেয়ে আপনাদের হিন্দু বাড়িতে গিয়ে সন্দেশ এনে আমাকে দিচ্ছে। বলে না আপনাদের মাদ্রাসার মেয়েরা তো কোনোদিনও হিন্দু বাড়িতে যায় নাই, এবং হিন্দু বাড়িতে যাওয়া ওদের জন্য নিষেধ, আমরা নিজেরাই নিষেধ করেছি। ওরা যাতে আমাদের মানে আশেপাশে না আসে, আমার ধর্মীয় একটা বিষয়। তো হিন্দু পাড়ার দিকে কোনো দিনও মাদ্রাসার মেয়েরা যায় না। আপনি যেটা শুনেছেন, যেটা বলেছে আপনাকে মিথ্যা বলছে। আমি বলি তাহলে আপনারা বলি, আপনি একটু দাঁড়ান, এই ঘটনা। পরে আমি ওই পাপড়ি কথাটা বলছি, বলার মানে একটা হাসিতে উঠছে, হাসিতে আমাকে বলতেছে কামরুল সাহেব আপনি তো মাদ্রাসায় নতুন, এটা জানেন না, আসলে পাপড়ি মেয়েটার সাথে 7টা জিন আছে, এবং ওই 7টা জিন মেয়ে যখন যা বলে তাই শোনে, এবং যেটা খেতে মন চায় মেয়েরে খাওয়ায়, এবং মেয়েরে স্বর্ণ গয়না অলংকার অনেক কিছুই দেয়। এটা আমরা সবাই জানি, আমরা এই পাড়ার সবাই জানি, হয়তো আপনি বিষয়টা জানেন না। কথাটা শোনার পরে ভাই আমি মানে ওনার কথাটা আমি বিশ্বাস করে ফেলছি, কারণ উনি অনেক দিন ধরে এই বাজারে দোকানদারি করে, অনেক পুরনো একজন দোকানদার, তিনার অভিজ্ঞতা অনেক বেশি। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি বিশ্বাস করলাম যে না এটা সত্যি হতেও পারে। এরপর আমি গেলাম, রুমে গেলাম, আমার ওই লজিং বাড়িতে গেলাম। লজিং বাড়িতে যাওয়ার পরে কোনোভাবেই দুর্যোগের পাতাকে এক করতে পারতেছি না,
যে এটা কীভাবে সম্ভব, একটা মেয়ের সাথে 7টা জিন আছে। এবং মানে আমার ভিতরে তখন কেমন জানি একটা মানে অন্যরকম কিছু একটা জাগলো যে আসলেই মেয়েটা কি, মেয়েটার সম্বন্ধে আমার খুব কৌতূহল মানে জাগলো। এবং কৌতূহল জাগার পরে এরপর দিন আমি পুনরায় আবারও মাদ্রাসায় গেলাম। যাওয়ার পরে আমি অফিস কক্ষের ভিতরে এই পাপড়ি মেয়েটার আবারও ডাকলাম। আমার ভিতরে তখন অনেক কিউরিয়াসিটি যে এই মেয়েটা কী তার পরিচয়, এবং এই জিনিসগুলো আমার খুব জানার ইচ্ছা। তো যার জন্য মেয়েটারে ডাকছে, ডাকার পরে মেয়েটা তখন আসছে, আইসা আমার সামনে দাঁড়ায় আছে। ও কিন্তু অনেক লম্বা না, কিন্তু অনেক সুন্দর আর কি। যাই হোক, আমি তো কখনো দেখি নাই, তবে অন্যের মুখে শোনা। পরে মাদ্রাসার সামনে আসছে, আইসা আমার সামনে দাঁড়াইছে। বলছি, তুমি কি আমার উপর রাগ করে আছো? বলে, না হুজুর। এখন আমার দিকে তাকায় কথা বলো, পর আমার দিকে তাকাইছে। তো এতদিন পর্যন্ত কিন্তু আমি তার চোখের দিকে কখনোই তাকাই নাই। এই প্রথম আমি তার চোখের দিকে তাকাইলাম। চোখের দিকে তাকানোর পরে আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। মানে তার চোখগুলোর মাঝে আমি ভয়ানক কিছু দেখতে পাইছি, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং দেখার পরেই মানে আমি জাস্ট চুপ হয়ে গেছি, মানে কোনো কথা বলি না। আমি বললাম, তুমি যদি কিছু না মনে করো, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করে রাখবা। এখানে তো মাদ্রাসা এখন অফিসে কেউ নাই, আমি কি চাইলে তোমাকে একটু দেখতে পারি, মানে তোমার মুখটা একটু দেখতে পারি? আমি তো তোমার শিক্ষক তো বাবার সমতুল্য। পরে বলে, আচ্ছা ঠিক আছে হুজুর। এটা বলেও তখন করে কি, ওর মুখের যে মাস্কটা আছে হিজাবের, ওইটাও খোলে। এবং আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমি এত সুন্দর মেয়ে দেখি না। আমার মনে হয় আল্লাহ তার একদম নিজের হাতে বানাই দিছে। এত যে সুন্দর বলার মতো না। আমি তার দিকে তাকে আমার চোখের দৃষ্টি সরতেছে না। আমি বললাম, ঠিক আছে। মানে আমার তখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ, এরকম কিছু একটা অবশ্যই হয়েছে, এবং পাপড়ি যা বলেছে তাই সত্য। আসলে ওর সাথে খারাপ কিছু আছে, এবং ওর সাথে খারাপ জিন আছে। আমি তখন এটা বিশ্বাস করে ফেললাম, এবং বিশ্বাস করে আমি বললাম যে ঠিক আছে, তুমি ক্লাসে যাও, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। ও তখন ক্লাসে চলে গেল। ক্লাসে চলে যাওয়ার পরে ভাই, এই যে মেয়েটারে এক নজর দেখলাম, ওই এক নজর দেখার পরেই না আমার ভিতরে এই মেয়েটাকে নিয়ে কেমন জানি আনচান করতেছে। এই মেয়েটাকে নিয়ে আমার ভিতরে ভালো লাগা কাজ করতেছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে, আপনি খারাপভাবে নেবেন না, মানে আমার মনে হচ্ছে আমি এই মেয়েটাকে বিয়ে করব। মানে আমি তো এখনো বিয়ে করি নাই, বাট আমার যদি বিয়ে হয় তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করব, কারণ এত সুন্দর মেয়ে গোটা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। তো আমার খুব ভালো লেগে গেছে। লেগে যাওয়ার পরে আমি এভাবে 2-3টা দিন কেটে গেল। এই পাপড়ির সাথে কিন্তু আমি আর কথা বলি না। এবার আমাদের মাদ্রাসার আরেকজন হুজুর আছে, ওনার সাথে আমার আবার ভালো সম্পর্ক, উনিও শিক্ষক। পরে ওনারা আমি প্রথমত এই বিষয়টা একটু জানাইলাম, যে আমি বললাম যে এই ঘটনা, আমি ওরে বিয়ে করতে চাই, আপনি কি বলেন? এমনি বলছি। বলার পরে তিনি খুব রহস্যজনকভাবে আমার মুখের দিকে তাকাইলো। তাকায় বলতেছে, কামরুল হুজুর এগুলো কি বলেন? আমি বললাম, খারাপ কিছু বললাম নাকি? বলে, না, আমি ভাবলাম যে যেহেতু আমি মাদ্রাসায় শিক্ষকতা করি, মাদ্রাসার কোনো ছাত্রীকে বিয়ে করতে চাইছি, এই জন্য উনি আবার রেগে গেল, বা ওনার কাছে বিষয়টা মাইন্ডে লাগছে, এমনও তো হতে পারে। পরে আমি বললাম, হুজুর আপনি কি মাইন্ড করলেন নাকি, মাইন্ড খাইছেন নাকি? বলেন, না মাইন্ড করি নাই, কিন্তু আপনি কি জানেন না কোনো কিছু? আমি বললাম, না জানি না, এই জন্য তো আপনাকে জিজ্ঞেস করি। বলো, ওই মেয়ের তো বিয়ে হবে না, ওই মেয়ের তো বিয়ে হবে না, আর ওই মেয়ের মা কখনো মেয়েকে বিয়ে দেবে না। এই মেয়ের সাথে 7টা জিন আছে, এটা কি আপনি জানেন? আমি বললাম, কি বলেন, 7টা জিন আছে? বলো, হ্যাঁ। তো বললাম, যাদের সাথে জিন আছে তাদের কি বিয়ে হয় না? বলে, হ্যাঁ হয়, কিন্তু আমি জানি না, আমার মনে হয় যে মেয়ের মা বিয়ে দিবে, তারপরে আপনি মেয়ের মায়ের কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাতে পারেন, দেখেন রাজি হয় কি না। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপরে এর পরের দিন আমি যে আন্টির বাসায় থাকতাম, যার বাসায় লজিং থাকতাম, ওই আন্টিকে আমি পুরো ঠিকানাটা লিখে দিয়ে আমি বললাম, আমি মাদ্রাসায় যাচ্ছি, আপনি বিয়ের প্রস্তাবটা নিয়ে যান, বিয়ের প্রস্তাবটা নিয়ে যান, এবং আমার সম্বন্ধে সব কিছু বলবেন, দেখেন উনি কী বলে। তো আমি তো সারাটা দিন মাদ্রাসায় আসি, মাদ্রাসা থেকে গেলাম। ওই সময় আমার মোবাইল ফোনের ব্যবস্থা নাই, যে মোবাইল ফোন ছিল, আজ থেকে আমার বহু বছর আগের ঘটনা, ওই সময় মোবাইল ফোন ছিলই না। পরে আন্টি তখন গেল। আন্টি যাওয়ার পরে কী হয়েছে জানি না, আমি সারাদিন মাদ্রাসায় ক্লাস করি। বিকেলবেলা বাসায় যাওয়ার পর আমি আন্টিকে ডাকলাম, আন্টি কী হইলো, আপনি গেলেন, কি নিউজ পাইলেন? পরে উনি বলে, প্রথমত আমাকে বলে, বাবা তুমি যে আমাকে বলছিলাম মেয়েটা তোমাকে নারিকেলের নাড়ু বা সন্দেশ এই টাইপের কিছু এনে দিয়েছে, আমি যে বলেছিলাম এটা মনে হয় হিন্দু পাড়া থেকে আনছে, আসলে মেয়েটা হিন্দু পাড়া থেকে আনে নাই, এই মেয়েটার সাথে আসলেই 7টা জিন আছে। এইটা আমি আজকে মেয়ের বাড়িতে গিয়ে বিষয়টা ক্লিয়ার হয়ে আসলাম। আমি বললাম, 7টা জিন আছে কি নাই এটা তো আসলে দেখার বিষয় না, বা এটা তো জানার বিষয় না। আমি আপনাকে পাঠাইলাম যে মেয়েটার আমি পছন্দ করি, আমি তার বিয়ে করতে চাই, এই বিষয়ে কথা বলার জন্য। তা আপনি কি এই বিষয়ে কথা বলেছিলেন? বলে, হ্যাঁ হুজুর, আমি এই বিষয়ে কথা বলেছিলাম, এবং আমি তো এই বিষয়ে কথা বলার জন্যই গিয়েছি। আমি তখন বললাম, তাহলে তো বেশ ভালো, তো কি আপডেট দিল, আপনি কি আপডেট পাইলেন আমার একটু জানান। পরে আমারে বলতেছে যে, হুজুর কি বলবো, আপনারা বলতেও তো আমার কেমন জানি লাগতেছে,
এবং বুঝতে পারতেছি না আপনাকে কীভাবে বলবো। আসলে মেয়ের মা এই মেয়েকে আপনি কেন কারো কাছেই বিয়ে দেবে না? আমি বললাম কেন কারো কাছে বিয়ে দেবে না কেন? ওনার মেয়ে, উনি জন্মাইছে, মেয়ে পৃথিবীতে আসছে, মেয়ের বিয়ে দেবেন? উনি বলে যে এই মেয়ের বিয়ে উনি কখনোই দিবে না, কারণ এই মেয়ের বিয়ে যদি উনি দেয় তাহলে ওনার কবিরাজি বন্ধ হয়ে যাবে, এবং মেয়েকে দিয়ে উনি এই কবিরাজিগুলো করে। আমি তখন কথাটা শুনে খুব অবাক হয়ে গেলাম যে একটা মেয়ের দিয়ে কীভাবে কবিরাজি করতে পারে, এটা আদৌ কি সম্ভব, এবং সম্ভব যদি হয় তা কীভাবে সম্ভব? অনেক প্রশ্ন আমার মনের মাঝে এই বিষয়টা নিয়ে নাড়া খাচ্ছে, অনেক প্রশ্ন আমার মনে জাগতেছে। আমরা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবং এই মেয়ে তখন বললাম যে তাহলে কি আমি মেয়েটাকে বিয়ে করতে পারবো না? বলেন না, আপনি না এই মেয়ে কারো কাছেই বিয়ে দেবে না, ওনার মেয়েকে উনি কারো কাছেই বিয়ে দেবে না। যদিও এরপরে আমি আরও কয়েকজনকে দিয়ে আস্তে আস্তে করে ওই বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছিলাম, এবং যাতে বিয়ে হয় আমার সাথে বিয়ে দেয় এরকমভাবে। এবং শুধু তাই নয়, আমি আমার পরিবার থেকে পর্যন্ত আমার একদম বড় ভাইয়ের বউ আছে, বড় ভাইয়ের বউ আর আমার মাকেও আমি মেয়ের পরিবারে পাঠাইলাম যাতে আমার কাছে মেয়েটাকে বিয়ে দেয় এবং বিয়ের প্রস্তাব নিয়ে। কিন্তু সেখান থেকেও আমি প্রত্যাখ্যিত হলাম। এবং আমার মা আমার ভাবি যাওয়ার পরেও মেয়ের মা ডিরেক্টলি আমার ওই আন্টিকে যেটা বললো ওইটা আমার মাকে আর আমার ভাবিকে বলছে যে ওনার মেয়ের উনি কখনো বিয়ে দেবে না, এবং এই চেষ্টা করেও কোনো লাভ নেই, ওনার মেয়ের উনি বিয়ে দিবে না এবং ওনার মেয়ের খারাপ কিছু সমস্যা আছে, এইগুলো উনি বলে দিছে। আমার ভাবি আর আমার মাও তখন আমাকে বললো যে না, তারা বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, মেয়ের মা পুরো বিয়ে প্রত্যাখ্যান করছে। এভাবে মাস তিনিকের মতো আমি বিভিন্ন লোক দ্বারা আমি বিয়ের প্রস্তাব পাঠাই, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না হওয়ার পরে একদিন আমি এই পাপড়ির সাথে ক্লাসরুমের মধ্যেই একটু বসে গোপনে কথা বলি বলতে যে ক্লাসের অনেক বাচ্চারাই আছে, তো পিছনের সিটগুলো তো খালি আছে। ক্লাস চলাকালীন সময় আমি তখন পাপড়ির এই পিছনে ডাইকে নিয়ে আমি চেয়ারে বসে ও দাঁড়াই থাকে। পরে আমি জিজ্ঞেস করেছে, পাপড়ি তোমাকে হুজুর কয়টা কথা জিজ্ঞেস করি, আমাকে সত্য সত্য বলবা। আমাকে বলে হ্যাঁ হুজুর, আমি সত্য সত্য বলবো। আমি বললাম তুমি কাউরে পছন্দ করো, কারোর সাথে তোমার ভালোবাসা আছে? ও বলে হ হুজুর আছে। আছে? কে এটা? বলে ওরা তো একজন না, ওরা 7 জন। যখন 7 জন বলে তখন আমি বুঝে যাই যে জিনের কথাই বলবে। আমি বললাম যে না, আমি তোমাকে ওই জিনের কথা জিজ্ঞেস করি নাই, এই জিনগুলা ছাড়া আর কারোর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে জিনগুলো ব্যতীত? বলে না, আমি তো ওনাদের সাথে কথা বলি, ওনাদের সাথেই থাকি, ওনাদের সাথে আমার সব কিছু, ওনারা ছাড়া তো আমি কারোর সাথে কথাও বলি না ঠিক মতো, মাদ্রাসার বিষয় ছাড়া। তা এছাড়া আর কারোর সাথে আমার কিসের সম্পর্ক থাকবে? তাই আমি বললাম ওনারা কি তোমার বিয়ে করছে? বলে না, বিয়ে করে নাই, বাট ওনারা আমার সাথে খুব ভালোভাবে আছে। আমি বললাম তো তুমি কি কখনো বিয়ে করবা না? তোমার কি মনে কখনো বিয়ের ইচ্ছা জাগে না? আমি বলে হুজুর আমি না এগুলো বুঝি না, আর আমারে বা কে বিয়ে করবে? আপনি তো জানেন আমার সাথে এই জিনিসগুলো আছে, এবং এই জিনিসগুলো থাকার পরেও কেউ কি আর আমাকে বিয়ে করবে? আমি তখন মুখ ফুসকে ঠাস করে বলেই ফেলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? এইটা বলার পরে মেয়েটা তখন নিচের দিকে তাকায়, আর কোনো কথা বলে না। আমি বললাম কী ব্যাপার পাপড়ি, তুমি আমার প্রশ্নের জবাব দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি হুজুরকে বিয়ে করবা? পরে আমার বলে হুজুর আপনি তো মাদ্রাসায় শিক্ষকতা করেন, আপনি দেখতে শুনতে অনেক ভালো, এবং আমি অনেকের মাঝে এটাও শুনছি আপনারা নাকি অনেক বড় লোক, আপনাদের নাকি অনেক টাকা পয়সা, অনেক জায়গায় সম্পত্তি, তা আপনি আমার মতো এরকম দোষী একটা মেয়েরে কেন বিয়ে করবেন? আমি বললাম দোষী? কিসের দোষী? বলে আমার একটা দোষ আছে না, যে আমার সাথে 7টা জিন আছে, এর চেয়েও বড় দোষ একটা মেয়ের আর কী হতে পারে বলেন? আমি বললাম দেখো, তোমার সাথে 7টা জিন আছে কি নাই এটা তুমি জানো আর আল্লাহ জানে, এই বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না। এখন কথা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি এটার আমাকে একটা উত্তর দাও। আমি বলি হুজুর আমি এমন একটা মানুষ, স্বাদ আছে সাধ্য নাই, আমারও ইচ্ছে করে, আমার অনেক বান্ধবীরাই প্রেম করে, অনেকে ভালোবাসে, অনেকেই অনেকের সাথে সম্পর্ক করে, তা আমার মনে অনেক সময় ইচ্ছা জাগে যে কারোর সাথে কোনো একটা প্রেমের সম্পর্কে জড়াবো, কাউকে ভালোবাসবো বা প্রেম প্রীতি করার ইচ্ছা আমার মনেও জাগে। কিন্তু আমার সাথে কি আর প্রেম হবে বলেন? আমার তো এরকম সমস্যা আছে, এরকম সমস্যা জানা পড়ে তো কেউ আর আমার সাথে প্রেমও করবে না, আমাকে বিয়েও করবে না। আমি বললাম আমি যে তোমাকে একটু আগে বললাম আমি তোমাকে বিয়ে করবো, পরে আমাকে বললো হুজুর আপনি কি আমার মন চাচ্ছেন না সত্যি বলতেছেন? আমি বললাম আমি সত্যিই বলতেছি। পরে বলে ঠিক আছে, তাহলে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। আমি বললাম তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু তোমার আম্মা প্রত্যাখ্যান করছে, তোমার আম্মা বলছে তোমাকে কারো কাছে বিয়ে দেবে না। বলে হ্যাঁ 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 এটাই সত্য, আসলে মা আমাকে কখনো বিয়ে দিবে না, কারো কাছেই না, আম্মু আমার বিয়ে কখনোই দিবে না, সুতরাং এই চেষ্টা করে কোনো লাভ নাই। আমি বললাম দেখো কোনটা লাভ আছে কোনটা লাভ নাই এটা হচ্ছে পরের কথা, মেয়ে হয়ে যখন দুনিয়াতে তুমি জন্মেছ তোমার বিয়ে অবশ্যই হবে, কেউ না কেউ তোমার বিয়ে করবে, আল্লাহ জোড়া বেঁধে সবাইকে পৃথিবীতে পাঠাইছে, সো তোমারও একটা জোড়া আছে। পরে আমার বলতেছে হুজুর আমি না এগুলো বুঝি না।
আর আমি বললাম ঠিক আছে, এই যে আমি তোমাকে প্রস্তাব দিয়েছি এটা তুমি কিন্তু কখনোই কারো কাছে শেয়ার করবা না, কাউকেই বলবা না, এবং এটা বললে কিন্তু খুব সমস্যা হবে, বলবা না তো? আমি বললাম আচ্ছা ঠিক আছে হুজুর, আমি কাউকেই বলবো না। আমি বললাম তোমার সাথে যে জিনগুলো আছে ওনাদেরকেও না। বলবো ওনারা তো সব কিছুই জানে। আমি বললাম যদি জানে তো জানো, কিন্তু তোমার থেকে বলার দরকার নেই। আমার বলা আচ্ছা ঠিক আছে হুজুর, আমি কাউকেই বলবো না। এবং ওই দিন এটা কেটে গেল, এবং এরপরে আমি প্রতিদিনের সময় পাইলে ওর সাথে মাঝে মাঝে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম করে করে একটু কথা বলি। যেখানে পাই ওখানে ডাইকা বসাই, এই পাপড়ি কেমন আছো, কী করো, ভালো আছো কি না, এটা ওইটা বলে আমি আস্তে 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 করে ওর সাথে অনেক কথা বলি। এবং এরকম করে কথা বলতে 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 ওর ভিতরেও না আমাকে নিয়ে এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু হয়। এবং সেই ভালো লাগা থেকেই ওই পাপড়ি মেয়েটাই আমাকে ভালোবাসতে শুরু করে। আমি বুঝতে পারি চিঠিপত্রের মাধ্যমে আমাদের সাথে একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। ও আমাকে চিঠি লেখে, এবং এই চিঠিতে ওর মনের মাধুরীতি মিশিয়ে রাখা মনের কথাগুলো চিঠির পাতায় ও লিখে পাঠায়। আমি এগুলো পড়ি, এবং আবার একইভাবে আমি তার জন্যও চিঠি লিখি। এটা কিন্তু মাদ্রাসার কেউই জানে না। এইভাবে চিঠি লেখালেখি করতে করতে প্রায় 2-3 মাসের মধ্যেই ওর সাথে আমার মোটামুটি একটা প্রেমের সম্পর্ক গভীরভাবে শুরু হয়ে যায়। এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমি হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছিলাম। দিন যত পার হচ্ছিল আমার প্রতি ওর ভালোবাসার মাত্রাটা ঠিক ততটাই বাড়তেছিল। এরকম করতে করতে একদিন আমি বললাম, পাপড়ি তোমার পরিবার তো কখনোই তোমাকে আমার কাছে বিয়ে দেবে না, তোমার মা তো ডিরেক্টলি বলেই দিয়েছে। তবে আমাদের ভালোবাসার ভবিষ্যৎ কি, আমরা কিভাবে একজন আরেকজনকে পাবো, আমরা কিভাবে একজন আরেকজনের সাথে সারাটা জীবন থাকতে পারি? পরে আমার দিকে তাকিয়ে থেকে বলতেছে, আপনি কি বলতে চান, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমি বললাম তুমি একদিন আমার সাথে চলো, আমি তোমাকে ডিরেক্টলি আমার পরিবারে নিয়ে যাই, এবং আমার পরিবারে নিয়ে আমি তোমাকে ওখানে বিয়ে করে ফেলবো। ও তখন বলতেছে, না হুজুর এটা কি সম্ভব, আমার মা মনে কষ্ট পাবে না? আমি বললাম আরে না, তোমার মতো তোমাকে স্বইচ্ছায় কখনোই বিয়ে দিবে না, সো তোমার মায়ের মনে কষ্ট দিয়ে তো তোমাকে বিয়ে করতে হবে, তাই না? পরেও হাসতেছে। আমি বললাম আমি কিন্তু একদিন তোমাকে হঠাৎ করে নিয়ে চলে যাব। তো বল আচ্ছা ঠিক আছে নিয়ে আন। এরকম করতে করতে ঠিকই একদিন আমি হঠাৎ করে বললাম যে পাপড়ি চলো। মানে আমি কিন্তু ওই মাদ্রাসায় চাকরির আশা ছেড়ে দিয়েছি, মানে এই মাদ্রাসায় আমি আর চাকরি করবো না। আর ওর মতো মেয়েরে যদি বউ বানানো যায় তাহলে আমার আর চাকরি বাকরির কোনো কিছুই প্রয়োজন নাই, কারণ ও এত সুন্দর। পরে আমি একদিন সকালবেলাও যখন মাদ্রাসায় আসছে আমি বললাম পাপড়ি চলো। আমার বলে কই? আমি বললাম আমাদের বাড়িতে। বলে হুজুর আপনি এগুলো কী বলেন? আমি বললাম কী বললাম মানে? ঠিকই তো বললাম। কেন তুমি কি আমাকে বিয়ে করবা না? বলে না হুজুর তা তো করবো, আমি তো মানা করি নাই, কিন্তু এখন কিভাবে? আমি বললাম এ ঠিক যেভাবে আসো এভাবেই। পরে বলে সত্যি? আমি বললাম সত্যি, তুমি আসো। ও তখন আমার ডাকে মাদ্রাসা থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে যাওয়ার পরে আমি ওকে নিয়ে ডিরেক্টলি হচ্ছে বাজারে যাই, একটা রিক্সা নেই, এবং এই রিক্সা নিয়ে আমি ডিরেক্টলি আমাদের স্ট্যান্ডে চলে যাই, এবং স্ট্যান্ড থেকে আমি তখন আমাদের বাড়িতে চলে আসি। মাদ্রাসার মধ্যে কিন্তু আমার সাইকেলটাও রয়ে গেছে। এবং বাড়িতে আসি, বাড়িতে আসার পরে মানে বাড়িতে চলে আসি, আসলে আমার ভাবি আমার মা দেখে, এবং তারা তো মেয়ে দেখে পাগল হয়ে যায় যে এত সুন্দর মেয়ে। বিকেলের মধ্যে আমার মা আর আমার ভাবি তখন কাজী ডেকে আনে, এবং কাজী ডেকে আনে বিকেলের মধ্যে আমাদের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। এবং আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর ওর মা কিন্তু বিষয়টা জানতো না, এবং সেই রাতের মধ্যে আমার মা আর আমার ভাবিরা মিলে আমার বাসর ঘর তৈরি করে। এবং আলহামদুলিল্লাহ সেই রাতে আমি পাপড়ির সাথে বাসর ঘর করি। কিন্তু বাসর ঘরের সময় একটা কথা বলে রাখি, পাপড়ি যাতে কেমন লজ্জা পাইতো, মানে অনেক বেশি লাজুক একটা মেয়ে ছিল। মানে কীরকম, মানে বিষয়টা বলি, অনেকগুলো পুরুষের সামনে মানে একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্কগুলি যেরকম হয় না, মেয়েটা লজ্জা পায়, ঠিক এরকমভাবে মনে হচ্ছে পাপড়ি যেন অনেকটা লজ্জা পাচ্ছে। অনেক লাজুক লাজুকভাবে আমার দিকে তাকিয়ে আছে, অনেক লজ্জা লজ্জা একটা ভাব। তা আমি না বুঝতে পারতেছিলাম না যে এতটা লজ্জাও কেন পাচ্ছে। এরপরেও বাসর কাটলো। কাটার পরের দিনে দুপুরবেলা ওর মা আমাদের বাড়িতে পাপড়ির মা, এবং পাপড়ির মা আমাদের বাড়িতে এসেই বড় হামকে ধামকে দিতে শুরু করছে। আমি ঘরের মধ্যে, এই হুজুর তো আর আমাকে চিনে না, আমি কত খারাপ, আমাদের এলাকার মাদ্রাসায় এত মাস শিক্ষকতা করে আসছে, এই হুজুরকে আমার বিষয়ে জানে না, আমি কতটা খারাপ, আমি চাইলে কি করতে পারি, কোন সাহসে এই হুজুর আমার মেয়েকে নিয়ে পালায়ে চলে আসলো। এই হুজুরকে বের করে নিয়ে আসেন, আমি হুজুরের সাথে কথা বলবো, ওনার এত বড় সাহস কোত্থেকে হলো, উনি আমার মেয়েকে কীভাবে ভাগায় নিয়ে আসলো। এরকমভাবে হুমকি ধুমকি ধমকাধমকি, মানে অনেক কিছুই করতেছে। আমি কোনো কিছু বলি না, আমি চুপচাপ ঘরের মধ্যে আসি। পরে আমার মা বেরোইছে, মা বেরোয় বলে যে বেআইন এরকম বলবেন না, আপনি ঘরের দিকে আসেন না। উনি ঘরে আসবেই না, উনি বলতেছে আমার মেয়েরে বের করে দেন, যা হবার হয়েছে আমি ওর মেয়েরে নিয়ে চলে যাব। আমার মা বলতেছে যা হবার হয়েছে মানে আপনি এটা কী বলেন? আমার ছেলের সাথে আপনার মেয়ের বিবাহ সম্পন্ন হয়েছে, এখন আপনার মেয়ের জামাই আমার ছেলে, আর আমার ছেলের বউ আপনার মেয়ে, আপনি এখন চাইলেও তো মেয়ে নিতে পারবেন না। উনি বলে পৃথিবীর কোনো বিয়ে আমার মেয়েকে আটকায় রাখতে পারবে না, আমি আমার মেয়েরে ঠিকই নিয়ে যাব, আপনি আমার মেয়েরে দিয়ে দেন। এই পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত উনি এখানে থাকে, এবং মাগরিবের আজান দিলে পর উনি বলে আমি চলে যাচ্ছি, এই
আপনার গোধূলি সন্ধ্যায় কিন্তু একটা কথা বলে যাই, আপনার ছেলেকে বলে দিয়েন আমার মেয়ে নিয়ে সে কখনোই সংসার করতে পারবে না। আমার মেয়েকে সে বিয়ে করছে তো তার পুরো জীবনটাই তছনছ হয়ে যাবে, এই জীবনে কখনোই আর শান্তি আসবে না। মনে রাখবেন, শুধু ও না, আপনাদের পরিবারের শান্তি এই ছেলেটা নষ্ট করছে। আমি চলে গেলাম। এই বলে মাগরিবের আজানের পরেই উনি তখন আমাদের বাসা থেকে বেরিয়ে যায়। আমার মা, আমার ভাবি, আমার বাবা সবাই রিকোয়েস্ট করে, আপনি যাইয়েন না, আপনি রাতে থেকে যান, আপনি আজকে থাকেন, কিন্তু উনি থাকেন না, উনি চলে গেছে। এবং উনি চলে যাওয়ার পরে সে রাতেও আমাদের পাপড়ির সাথে আমার কোনো ঝামেলা হয়নি, আমরা ছিলাম। এভাবে বেশ কয়েকটা রাত কেটে যাওয়ার পরে পাপড়ি যখন এরকম লজ্জা পাইতো, ঘরের মধ্যে একটু বেশি লাজুক হয়ে যাইত। পরে আমি একদিন জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুমি তো লজ্জা কেন পাচ্ছ, তুমি কেমন যেন অনেকটা লাজুক টাইপের, এত লজ্জা কেন পাচ্ছ? পরে বলে ওরা না দেখে, আমার লজ্জা লাগে। যে ওরা দেখে, ওরা কারা? বলে কারা জানেন না, যারা আমার সাথে আছে ওরা 7 জন। হ্যালো, ওরা 7 জন কী দেখে? বলে আমি আপনার সাথে শুয়ে আছি, এগুলো দেখে। আমি বললাম মানি সত্যি নাকি? বলে হ্যাঁ, এই যে এখন ওরা বসে আছে। যে বসে আছে কই? বলে ওই যে সোফার মধ্যে। আমি দেখেই না, তখন আমার বললাম যে ঠিকই বলতেছো, আমি তো সোফাতে কাউকে দেখতে পাচ্ছি না, সোফার মধ্যে তো কেউ নাই, তুমি এগুলো কী বলতেছো? পরে বলে আমি তো আপনাকে আগেই বলছি, ওদেরকে আমি ছাড়া কেউ দেখে না, ওরা আসে, ওরা এগুলো দেখে, আমার লজ্জা লাগে, আমার খারাপ লাগে, তো আমি এগুলো করতে পারবো না। এরকম করে আমাকে তখন আস্তে আস্তে করে দূরে সরাই দিচ্ছিল। এবং আমার মা, আমার ভাবি, ইনারাও বলে মাঝে মাঝে পাপড়ি এরকম কার কার সাথে কথা বলে, অনেক পাগড়ি মাথায় দেওয়া হুজুর টাইপের লোকেরা আসে, আইসা ওরা ডাকে, ওর সাথে কথাবার্তা বলে আমি বাড়িতে না থাকলে। এবং মাও দেখে, আমার ভাবিও দেখে কার সাথে কথা বলতেছে, হঠাৎ ওনারা আসছে, ও চুপ হয়ে যায়, এবং যার সাথে কথা বলছে সে হাওয়ার সাথে মিশে যায়। এরকম অলৌকিক অনেক ঘটনা আমার ভাবি আর আমার মা দেখছে। এবং দেখার পরে তাদের মাঝে অনেকটা সন্দেহ ঢুকে গেল যে এরকমটা হচ্ছে, এবং আমারও সংসার জীবনে অনেক ঝামেলা হতে শুরু হলো। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় তখন বেবি কনসেপ্ট করে, বাচ্চা কনসেপ্ট করে। এবং বাচ্চা কনসেপ্ট করার পরে যেটা হয়, ওর মা কিন্তু আর আসে নাই। এই যে ওর মা চলে গেছে এখান থেকে, এগুলো বলে আমাকে অভিশাপ দিয়ে চলে গেছে, উনি আর কিন্তু এই জায়গায় আসে নাই, ওনার এটাই শেষ। এরপরে আমি চিন্তা করতেছিলাম যে আমি ভাবতেছিলাম, নিজের মধ্যে চিন্তা করতেছি, যেহেতু প্রেগনেন্ট হলো, ওর পেটে বাচ্চা আসছে, এখন এই অবস্থার মাঝে যদি জিনগুলো ওর সাথে থাকে, জিনেরা তো বাচ্চা নষ্ট করার মধ্যে একদম প্রথম, হয়তো ওর পেটে বেবি আছে, আমার বেবিটা নষ্ট করে ফেলবে, বাচ্চাটা নষ্ট করে ফেলবে, অথবা ওর কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জিনগুলো 24 ঘন্টা ওর সাথে থাকে, আমি স্বামী স্ত্রী সম্পর্ক করে ওর সাথে থাকি, আমার নিজের কাছে অনেকটা লজ্জা লাগে, এবং আমার বউ পাপড়ি অনেকটা লজ্জা পায়। তো এই জন্য যেভাবেই হোক বা যত দ্রুত সম্ভব হোক, আমি পাপড়ির কাছ থেকে জিনিসগুলো সরাই ফেলবো, এগুলো শরীরে রাখবো না। তখন আমি বাড়িতেই থাকতাম, কোনো কিছু করতাম না, বাড়ির মধ্যেই থাকতাম, আমার আম্মুর সাথে আব্বুর সাথে আমি তাদের সাথেই মিশে থাকতাম। তো যেহেতু আমাদের অনেক জায়গায় সম্পত্তি ছিল, আমার কোনো কিছু করারও তেমন প্রয়োজন ছিল না। এরপর একদিন হলো কি, আমি আমার সাইকেলটা নিয়ে আমার এলাকা থেকে মোটামুটি অনেক দূরে আমার একজন কাকা আছে, কাকা বলতে উনি আমার থেকে অনেক সিনিয়র আর কি, উনি আবার এই ধরনের কাজগুলো করে, জিন ভূত বা এই ধরনের কাজগুলো করে। পরে একদিন আমি ওনার কাছে গেছি সকালবেলা, যাওয়ার পরে বললাম কাকা আমার একটা শরীর বন্ধে তাবিজ লাগবে। আমি চিন্তা করছি, যদিও শরীরটা আমি বন্ধ করাই দিতে পারি তাহলেই তো আর এই সমস্যাটা নেই, কারণ শরীরটা বন্ধ হয়ে গেলে, বা আমার শরীরটা ওর শরীরটা, দুটো শরীর যদি বন্ধ হয়ে যায়, তাহলেই তো ধরেন আর এরকম কোনো সমস্যা হবে না, আমি আর কোনো বিপদে পড়বো না, আমি এটা বললাম। তো বলার পরে ওনারা বললাম যে আমার 2টা শরীর বন্ধে তাবিজ দেন। তো উনি আমার 2টা শরীর বন্ধে তাবিজ দিল। 2টা শরীর বন্ধে তাবিজ দেওয়ার পরে আমি এই তাবিজগুলো নিয়ে বাড়ির পথে রওনা দিলাম, যে বাড়ি চলে যাব। এখন বাড়ির পথে রওনা দেওয়ার পরে তখন ধরেন আপনার একদম ভর দুপুরে আমি বাড়িতে এসে পুষ্করিণীতে ডুব দিয়া ভাত খাবো, এরকমভাবেই হচ্ছে আমি ওইখান থেকে রওনা দিয়েছিলাম, যত দ্রুত বাড়িতে যাইতে পারি। বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম, বাড়ির পথের দিকে যাচ্ছি। এবং এরকম করে যেতে যেতে আমি খুব দুপুর, কিন্তু একদম সূর্যটা মাথার উপরে, আমি সাইকেল চালাইতে আসি। আমার কাছে মনে হয় আমি 5-6 ঘন্টা সাইকেল চালাই ফেলছি, কিন্তু আমার রাস্তা শেষ হয় না, আমি সাইকেলের প্যাডেলের উপর প্যাডেল মারতেছি, সামনের দিকে দুরন্ত গতিতে সরে যাচ্ছি, কিন্তু রাস্তা শেষ হয় না। এমন করতে করতে সূর্যটা তখন পশ্চিমের আকাশে হেলে পড়ছে। আমার ভিতর তখন ভয় ঢুকে গেল, কিরে আমি এত দূরে যাচ্ছি, রাস্তাঘাটে কোনো মানুষও দেখতে পাচ্ছি না, একটা কুকুরও নাই, কোনো ঘরও নাই, বাড়িও নাই। হঠাৎ করে আমার কাছে মনে হলো, আমি তো এই রাস্তা দিয়ে যাই নাই, এটা তো অন্য কোনো একটা রাস্তা, আমি তো এই রাস্তা দিয়ে যাই নাই, এটা তো অন্য কোনো একটা রাস্তা, আমি এটা কোন রাস্তা দিয়ে আসছি, এবং এই রাস্তা তো আমি চিনতে পারছি না। এবার আমি রাস্তার পাশে দাঁড়াইলাম, এবং রাস্তার পাশে দাঁড়ানোর পরে আমি আশেপাশে দেখতেছি কোনো মানুষ আসে কিনা, নির্ঘুম একটা রাস্তা। আপনার আশেপাশে কোনো মানুষ থাকলে জিজ্ঞেস করবো যে এটা কোন জায়গা, বা আমি তো আমার গ্রামের নাম বলবো। ভাই অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, কোনো মানুষ নাই, কেউ নাই, একদম নীরব অবস্থা। আস্তে আস্তে দেখতেছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবং সন্ধ্যা যখন হয়ে যাচ্ছে
আমি সাইকেলটা আবারও দিলাম চাপ, আবারও সাইকেল চালাইতেছি। আমি অনেক দূর পর্যন্ত চলে গেলাম, কিন্তু রে ভাই এরপরেও আর রাস্তা শেষ হয় না, অনেক দূর পর্যন্ত চলে আসছে এবং তখন একেবারে সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমি তখন ভয় পাই কী করলাম, সাইকেল থেকে নামার পরে হঠাৎ করে সামনে দিয়ে দেখতেছে অনেকগুলো কুকুর আসতেছে, এবং প্রতিটা কুকুরে খুব ঘেউ করে আমার একরকম কামড়ানোর জন্য আসতেছে। আমি কুকুরগুলোকে দেখে সাইকেলটা পালাইয়া দিলাম উল্টা দিকে দৌড়, যেদিক থেকে আসছিলাম ওই দিকে দৌড়াতে শুরু করলাম। কারণ আমি তো তখন বুঝে গেলাম যে কুকুরগুলো আমাকে দৌড়াচ্ছে, এরা সত্যিকার তো কুকুর না, এরা জিন জাতি বা এরা আমাকে দৌড়াচ্ছে। আমি তো এটা বুঝে গেছি এবং বুঝে আমি পিছনের দিকে দৌড়াতে শুরু করলাম, দৌড়াতে এবং অনেকটা দৌড়ানোর পরে হঠাৎ করে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি দৌড়াতে আমার স্মৃতিশক্তি লস করে আমি ওখানে শুয়ে যাই, এবং শুয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে আসলে পর আমি দেখি আমি এমন একটা খোলা একটা জায়গা, কিন্তু আপনার ধান ক্ষেত আছে, যে জায়গাটা আমি দৌড়েছি এরকমই একটা জায়গা আমি ওখান থেকে উঠি। এবং ওখান থেকে উঠার পর আমি আশেপাশে তখনও কোনো মানুষ দেখতে পাচ্ছি না, তখন কিন্তু দিন হয়ে গেছে, সূর্য দেখা যাচ্ছে, সূর্যালো উঠে গেছে এবং দিন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আশেপাশে কোনো মানুষজন পকেটে হাত দিয়ে দেখলাম আমি যে তাবিজ দুটো নিয়েছিলাম ওই তাবিজ দুটো আমার সাথে নাই। এবং আমি রাস্তা দিয়ে তখন যে জায়গা থেকে আমি দৌড়ে আসছিলাম সন্ধ্যার সময়, আমি তখন ওই জায়গার দিকে যাচ্ছি সামনে আমার সাইকেলটা দেখার জন্য, ব্যাগে যাচ্ছি পিছনের দিকে। এবং পিছনের দিকে হাঁটতে অনেকটা পথ আমি হেঁটে গেলাম, বাট আমি আমার সাইকেলটা আর পাই না। এবং সাইকেলটা না পাওয়ার পরে হঠাৎ দেখতে পেলাম যে 5 থেকে 6 জন বা 7 জন টাইপের পায়ে পাঞ্জাবি পরা, পায়জামা পরা, একদম পাঞ্জাবি একদম পায়ে টাকলু পর্যন্ত পরা, আরব দেশের মতো, আরব দেশের লোকেরা যেরকম মাথার মধ্যে পাগড়ি পেঁচিয়ে রাখে এরকম করে মাথায় পাগড়ি পেঁচিয়ে রাখা লম্বা লোকগুলা তখন আমার কাছাকাছি আসলো। এসে আমার কাছে এসে আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, খুব সুন্দর করে। আমি সালামের উত্তর দিলাম। পরে বলে, আপনি এখানে? আমারে বলতেছে। আমি বললাম, আমি এখানে আমি তো আমার বাড়ি যাব, আমার বাড়ির রাস্তা আমি হারাই ফেলছি, আমার বাড়ির নাম অমুক গ্রাম, আমি সেই গ্রামে যেতে চাই। পরে আমারে বলে, আসেন আপনার সাথে একটু কথা বলি, এরপরে চলে যাবেন। এই বলে তখন পাশে একটা মাঠ আছে, মাঠের মধ্যে আমাকে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে ওই মাঠে আমি বসলাম। কিন্তু ভাই কোনো মানুষ দেখতে পাচ্ছি না, খালি এরাই আছে, আর কোনো ঘরবাড়িও নাই। ওইখানে বসার পরে ওনারা 7 জন ওনাদের নাম বলে, ওনাদের নামগুলো আমি শুনি। শোনার পরে আমিও তখন আমার নামটা বলি। পরে এই কথার মাঝে ওনারা বলে, আমরা কিন্তু মানুষ না, এমনিই বলে, আমরা কিন্তু মানুষ না। তো আমি বললাম, আপনারা মানুষ না, আপনারা কারা? বলে, আমরা জিন জাতি। আমি বললাম, আপনারা জিন জাতি? বলে, হ্যাঁ আমরা জিন। তাই আমি বললাম, এটা কোথায়? বলে, এটা আমাদের এরিয়া। আমি বললাম, আপনাদের এরিয়া? বলে, হ্যাঁ এটা আমাদের এরিয়া। আমি বললাম, তো আমি এখানে কেন? বলে, আমরা নিয়ে আসছি। আমি বললাম, আপনারা আমাকে এখানে কেন নিয়ে আসলেন? বলে, আপনি যে তাবিজগুলো নিয়ে যাচ্ছিলেন, কেন নিয়ে যাচ্ছিলেন? আমারে বলে, তা আমি তো জানি যে যেহেতু ওরাও 7 জন, আমার বউয়ের সাথেও 7টা আছে, আবার আমি ওদের এরিয়াতে চলে আসছি, ওদের সাথে বসে কথা বলতেছি। তখন তো আমি বুঝেই গেলাম যে তাহলে তো আর কিছু করার নেই, ওরা আমাকে পরিকল্পিতভাবে এখানে নিয়ে আসছে। পরে আমি বলি, আপনারা তো জানেনই যে তাবিজগুলো আমি কেন আনছি। পরে বলে, জানি বলেই তো আপনাকে এই জায়গায় নিয়ে আসছি, তাও আপনার মুখ থেকে শুনতে চাই। আমি বললাম, আমার বউর সাথে 7টা জিন আছে, ওই জিনগুলো থাকা অবস্থায় বউর সাথে আমি শারীরিক সম্পর্ক করি, আমার লজ্জা লাগে। এবং আমার বউ এখন গর্ভবতী, ওর পেটে বাবু আছে, এই সময় জিনগুলো হয়তো আমার বাবুটাকে নষ্ট করে ফেলতে পারে। এই জন্য আমি আমার ওই ওয়াইফের সাথে যাতে জিনগুলো না থাকে, আমি তাবিজটা নিয়ে আমার ওয়াইফকে পড়াবো এই জন্য। পরে আমাকে বলে যে, জিনেরা কি আপনার ওয়াইফের কোনো ক্ষতি করেছে কখনো? আমি বললাম যে না, কখনো করে নাই। বলে, তো যদি আপনার ওয়াইফের ক্ষতিই না করবে, তাহলে আপনার ওয়াইফের পেটে বাচ্চা হলে বাচ্চার ক্ষতি কেন করবে? আমি বললাম যে বাচ্চার ক্ষতি করতেও পারে। বলে, না করবে কেন? আপনার ওয়াইফের যেহেতু কখনো ক্ষতি করে নাই, তাহলে বাচ্চার ক্ষতি কেন করবে? আমি বললাম, আমি আপনাদের কথা বুঝি না, আপনারা আমাকে কেন এখান পর্যন্ত নিয়ে আসছেন এবং আমাকে এখান পর্যন্ত নিয়ে এসে কি চান? আমার প্রতি আপনাদের দাবি কি? বলে, কোনো দাবি নাই, কথা শুধু একটাই, যে 7টা জিন ওর সাথে আছে, এই 7টা জিন হচ্ছে আমরা ওর সাথে আছি, এবং আমাদেরকে আপনি ওর কাছ থেকে সরাই দিতে চান। আমরা এটা চাই না, এবং আমরা ওর কখনো ক্ষতি করব না, আমরা ওর সাথে থাকবো, এবং ওর কোনো ক্ষতি কখনোই হোক এরকম কোনো কিছুই আমরা করব না। আপনি আমাদেরকে সরানোর কোনো চেষ্টা করবেন না, চেষ্টাই করবেন না। এবং আপনার কি দাবি দাবা আপনি আমাদেরকে বলেন। আমি বললাম, দাবি দাবা আমার দাবি হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে আমার বেডরুমে থাকবো, আমার বেডরুমে আপনারা গিয়ে ওরে দেখেন, ওইটা কি আমার খারাপ লাগে না? বলে, হ্যাঁ। আপনি এটা আপনার ওয়াইফকে দিয়ে আমাদেরকে বলাইতে পারতেন, এবং আপনি যদি এটা না চান, আমরা কখনোই আপনার বেডরুমে ঢুকবো না, আপনার ওয়াইফের অনুমতি ছাড়া আমরা কখনোই আপনার বেডরুমে ঢুকবো না। আমি বললাম, না, ও অনুমতি দিলেও আসবেন না, আমার বেডরুমে আপনারা কেন আসবেন, যেখানে আমি আমার বউ নিয়ে ঘুমাই।
বলো আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু এটা নিয়ে এতই সংকোচ, তো ঠিক আছে আমরা আর কখনোই আপনার ওয়াইফের বেডরুমে বা আপনার বেডরুমে ঢুকবো না, তাহলে আপনি তাবিজগুলো আপনার ওয়াইফকে পড়াবেন না, বা আপনি কথা দেন যে আজকের পর থেকে আপনি এই কাজগুলো আর কখনোই করবেন না, আমরা আপনার কন্ডিশন মেনে নিয়েছি, আপনি আমাদের কন্ডিশন মেনে নেন। আমি তখন বললাম সব কিছুই ঠিক আছে, আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আমি সব কিছুই বুঝলাম, কিন্তু আমি এখন আমার বাড়ি যাব কী করে, এই কথা বলতেছে। বলে আমরা আপনার বাড়ি পৌঁছায় দিয়ে আসবো। আমি যে আপনার আমার বাড়ি পৌঁছায় দিয়ে আসবেন, কিন্তু আমি এখন যে জায়গাটা আসছি এটা কোন জায়গা, এরকম জায়গা তো আমি আমার জীবনেও দেখি নাই। উনি বলে এটা আমাদের এরিয়া, আমরা আপনাকে তখনও বলেছি এখনও বলি এটা আমাদের এরিয়া, আপনি আমাদের এরিয়াতে আছেন এবং আপনি এখান থেকে কখনোই আপনার বাড়ি যেতে পারবেন না, আপনার বাড়ির রাস্তা আপনি কখনোই খুঁজে পাবেন না। আপনি যদি আমাদের শর্ত মানেন, আমাদের কথা মানেন, তাহলে আমরা আপনাকে সই সালামতে বাড়িতে পৌঁছায় দিয়ে আসবো। আমি বলে আমি আপনাদের সব কথা মানলাম, আপনাদের সব কথা শুনলাম, আপনাদের কথার বাইরে আমি যাব না, আমি ওয়াদা করলাম, আমাকে আবার বাড়িতে পৌঁছে দিয়ে আসেন। বলে তাহলে আজকের পর থেকে আর কখনোই আপনার শরীরে, আপনার ওয়াইফের শরীরে কখনোই কোনো তাবিজ লাগাবেন না। আমি বললাম যে না, লাগাবো না। আপনার ওয়াইফকে আমাদের কাছ থেকে সরাই নেবেন না। আমি বললাম যে না, নিব না। বলে আপনার এই কথাগুলো মনে থাকবে? আমি বললাম জি আমার থাকবে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন। এই বলে আমাকে তখন বললো আপনি সামনে যান, সামনে গেলে আপনি সাইকেল পাবেন এবং সাইকেলটা নিয়ে আপনি যে দিক থেকে আপনি গেছেন, মানে এদিক থেকে আবার উল্টা এই পথে আপনার সাইকেল নিয়ে যাবেন এবং যেতে যেতে আপনি আপনার রাস্তা খুঁজে পাবেন। আমি বললাম কীভাবে? বলে আপনি যান। এই বলে আমি তখন ওরা এনে আমার সাইকেলটা দিল, ওরাই নিজেরা আনছে আইনা সাইকেলটা, মানে ওদের মধ্যে একজন গিয়ে সাইকেল আনছে, আনার পর সাইকেলটা আমাকে দিল, আমি সাইকেলে উঠলাম, উঠে বলে এই পথে যান। তো এই পথে আমি যখন সাইকেল চালাইতে হঠাৎ করে আমি দেখলাম আমি আমার এরিয়াতে, মানে আমার যে এলাকা, আমার এলাকার কাছাকাছি আমি তখন রাস্তা চিনতে পারার পরে আমি তখন আরও সামনে দিয়ে গিয়ে অনেক মানুষ দেখতে পাচ্ছি। তা এই জায়গাটা, এই রাস্তার মধ্যে কিন্তু অলওয়েজ অনেক মানুষ থাকে। তাই আমি বলতেছি কী রে, হঠাৎ করে আমি আমার রাস্তার কাছাকাছি চলে আসছি, মানে আমি হঠাৎ করে রাস্তা চিনে গেছি। এবং পরে আমি বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে আমার বউ আমার দেখে বলতেছে কোথায় গেছিলে এতক্ষণ কোথায় ছিলা, এতদিন কোথায় ছিল, এমনি বলে এতদিন কোথায় ছিলা। আমি বললাম কতদিন? বলে 2 দিন। আমি বললাম 2 দিন? বলে হ্যাঁ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি ভালো আছো? বলে হ্যাঁ আছি। তাই আমি বললাম খাবার খাইছো? বলে খাইছি। আমি তখন বললাম যে দেখো তোমার সাথে যে 7টা জিনিস আছে এরা কি এখন আছে? বলে না, নাই। আমি বলছি আমি 2 দিনের মাঝে কি এরা আসছিল? বলে হ্যাঁ আসছিল, আমার সাথে কথা হয়েছে, কথা বলছে, তোমার কথা জিজ্ঞেস করছি। বলে তুমি ভালোই আছো, তা কোথায় গেছিলা? আমি বললাম আচ্ছা আমি কোথায় গেছি এই নিয়ে এখন তোমার সাথে কথা বলতে চাই না। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো এখানে বাদ দাও, এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নাই, অ্যান্ড তুমি তোমার মতো, আমি আমার মতো থাকি। এমন করে আমি আবারও পুনরায় থেকে গেলাম। এবার ওরা, আমি বলি তখন তাদেরকে আমি বলি যে বেডরুমে কি তুমি ওদেরকে দেখতে পাও? বলে না, ওরা তখন আমার বেডরুমে আসে না, আমার বিছানার রুমে তো ওরা এখন আর আসে না। আমি বলি আচ্ছা ঠিক আছে ভালো। এরপরে আমি ওর সাথে এরকম করে সম্পর্ক করি। এমন করতে করতে ওর ঘরে আমার একটা কন্যা সন্তান হয়, আমার একটা মেয়ে হয়, এবং আমার মেয়েটাও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, ওর মতোই হয়, অনেক সুন্দর। কিন্তু ওর মা কিন্তু আর আমার কাছে আসে নাই, আমাদের পরিবারে আর আসে নাই, এবং ওর মা কখনোই আমাদের খবর নেয় নাই। আমার মেয়েটা হয়, মেয়েটা হওয়ার পরে আমার মা, আমার বাবা সবাই অত্যাধিক খুশি হয়। তো আমাদের পরিবারটা যেহেতু একটা দ্বীনি পরিবার, ইসলামিক পরিবার, তো সেই পরিবার হওয়াতে আমি তখন করলাম কি, আমার মেয়েটারে আমি ইসলামিক লাইনে পড়াশোনা করাইলাম, এবং এরই মাঝে কিন্তু আমার মেয়েটারে আমি ইসলামিক লাইনে ভর্তি করাইলাম। মানে মেয়েটা মোটামুটি বড় হওয়ার পরে ইসলামিক লাইনে আমি আমার ঘরোয়াভাবে ওরা ইসলামিক দিনী শিক্ষা দিতাম, আমি ইসলামিক পড়াইতাম। এবং এরকম করতে করতে যখন আমার মেয়েটা মোটামুটি বড় হয়, আর এই পর্যন্ত কিন্তু এই 7টা জিন কিন্তু ওর সাথে আছে, ওর সাথে কথাবার্তা বলে, আমার মা দেখে, আমার বাবা দেখে, সবাই দেখে। এবং এরকম করে আমার মেয়েটা যখন বড় হয়, মানে আমার মেয়েটা, আমার পাপড়ি যখন মোটামুটি একটু বড় হয়, ওর বয়স যখন প্রায় 4 থেকে 4.5 বছরের মতো, ওই মুহূর্তে ভাই এই জিনিসগুলো ওর সামনে আসা শুরু করতো, মানে আমার মেয়ের সামনে আসা শুরু করতো। এবং আমার মেয়ে এগুলোতে প্রচণ্ড ভয় পাইতো, মানে প্রচণ্ড রকমের ভয় পাইতো, মানে খুবই ভয় পাইতো। ওরা যে আসতো আমার মেয়ে চিৎকার দিয়ে উঠতো, মানে চিৎকার চেঁচামেচি করে উঠতো, ভয় পাইতো। পরে আমি বলতাম আম্মু কী হয়েছে? বলে আব্বু আমি এরকম দেখছি, এরকম লোক দেখছি। তাই আমি আমার ওয়াইফরে বলি তুমি তাদেরকে বলো না, তারা যাতে না আসে। আমার ওয়াইফ বলে আমি বললেই কি ওরা শুনবে? ওরা আমার পছন্দ করে আমার কাছে আসবেই। অ্যান্ড এরকমভাবে আরও কয়েকটা দিন কেটে গেল, এবং আমার আব্বা আম্মাও তখন একটা সময় খুব বিব্রত হয়ে গেল যে এইভাবে জিনেরা আমার বাড়িতে আনাগোনা করে, আমার নাতিন দেখলে ভয় পায়, আমার ওয়াইফের কাছে আসে, এটা খারাপ দেখায়, কারণ জিনেরও তো শারীরিক চাহিদা আছে, বা তারাও তো সংসার করে। আমার আব্বা বিষয়টা ভিন্নভাবে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে আমার ভিতরে তখন এই জিনিসটা মনে হলো, আজকে আমার বউর অবস্থাটা যেরকম হচ্ছে, আমি আমার বউটাকে নিয়ে যেভাবে সংসার করতেছি, আমি যে খুব বেশি সুখে আছি তা কিন্তু না। এবং একটা পর্যায়ে দেখা যাবে আমার যে মেয়েটা বড় হচ্ছে, আমার ওই মেয়েটার জীবনটাও ঠিক একইভাবে কাটবে। এই খারাপ জিনিসগুলো আমার মেয়েটার উপরেও মানে আকর্ষণ দিবে, আমার মেয়েটার উপরে বদনজর দিবে, এবং আমার মেয়েটার জীবনটাও নষ্ট হবে।
এরকম করে আমি তখন চিন্তা করতেছি কি করা যায়, ওদেরকে যেহেতু সরানো যায় না, ওরা যেহেতু সরে না, এত চেষ্টা করি, এতভাবে বলি, এত কিছু করার পর ওরা কারো শরীর ছাড়ে না। আমার ওয়াইফের শরীর ধরে আছে, আমার মেয়ের শরীর ধরে আছে, কারো শরীর ওরা ছাড়ে না। একটা পর্যায়ে আমি তখন আমার ওয়াইফরে বললাম যে একটা কাজ করি, আমরা ওদেরকে মেরে ফেলি। আমার বউরে আমি বলতেছি, আমার বউ বলে কি বলেন, কেমনে মারবেন? আমি বললাম মেরে ফেলবো ওদেরকে, আমি ওদেরকে বাঁচিয়ে রাখবো না। ওরা যদি বেঁচে থাকে তাহলে আমার মেয়ের জীবনটাও নষ্ট হয়ে যাবে, এবং ওরা যেভাবে তোমাকে অত্যাচার করতেছে এভাবে আমার মেয়েকে অত্যাচার করবে। আমার বউ বলে কই, ওরা তো আমাকে এত বিগত বছরগুলোতে কখনোই অত্যাচার করেনি, ওরা তো কখনোই আমার ক্ষতি করে নাই, আমি আমার উপকার করছে। আমি বললাম না, তুমি যদি আমার সাথে সংসার করতে হয় তবে আমার কথা রাখতে হবে। আমাকে বলো আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা রাখবো। বলে আমার কথা রাখবা তো? বলে হ্যাঁ রাখবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। বলে আচ্ছা থাকবে। এরপরে আমি কি করলাম, মনে মনে একটা কবিরাজ খুঁজে বের করলাম। আমাদের এলাকা থেকে মোটামুটি বেশ দূরে একটা কবিরাজ খুঁজে বের করলাম। আমার ওই কবিরাজের সাথে আমি তখন বিষয়টা শেয়ার করলাম, এবং কবিরাজ আমারে বললো যে ঠিক আছে, জিন মারার জন্য ওনার কাছে নাকি এক ধরনের পানি আছে। এক ধরনের পানি আছে, আমাকে বললো আমি আপনাকে পানিটা দিব, এবং উপকার হওয়ার পরে আপনি আমাকে টাকা দিবেন। আপনি এই পানিটা নিয়ে আপনার যার সমস্যা তার হাতে দিবেন, সে যাতে এই পানিটা এই জিনগুলোকে ছিটিয়ে দেয়। মানে ওরা 7 জনকেও ডাকবে, ডাকার পর যাতে সবার উপরে পানিটা এভাবে মারে, এবং সবার উপরে পানিটা যদি পড়ে তাহলে জিনগুলো মারা যাবে কি না কি, কিন্তু কখনোই আর আপনার ওয়াইফের কাছে আসবে না। আমি বলি এটা করা যাবে? বলে হ্যাঁ করা যাবে। আমি বললাম তাহলে আমি এটা করবো। এরপর একদিন সকালবেলা ভোরে যাওয়ার সময় আমি আমার বউকে বলে যাই, আমার বউ আমাকে বলে এটা করা ঠিক হবে না, তুমি এটা কইরো না, ওরা আমার কোনো ক্ষতি করে না। এরপর আমি আমার বউকে ধমকাইয়া সাইকেল নিয়ে ওইখানে গেছি, ওই কবিরাজের বাড়িতে, এবং কবিরাজের কাছ থেকে পানি পরোটা নিলাম, এবং পানি পরোটা নিয়ে আমি সাইকেল বাজারে রেখে গাড়ি দিয়ে গেছি। আবার আমার ওখান থেকে আস্তে আস্তে মাগরিবের পর হয়ে গেছে। তো যেহেতু আমার বাসার সাথে পানি পরোটা আছে, আমি চিন্তা করলাম যে আমি বাজারের লোকজনকে নিয়ে যাব বাড়িতে, এভাবে যাব না, কারণ তো একদম আমার একা পাইয়া সাইকেল আমাকে একা পাই আমার নিয়ে চলে গেছে, যদি এবার নিয়ে যায়। এবার বাজারে আরও 2-3 জনকে নিয়ে আমি তখন সাইকেলটা বাজারে রেখে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পর বাড়িতে আস্তে আস্তে প্রায় 9টার মতো বেজে গেছে, 9টা বাজে বাড়িতে আসছি, এবং বাড়িতে এসে আমি তখন একটু রিল্যাক্সে বসছি। মারে বললাম যে মা, আমার মেয়েটা তখন আমার মায়ের পাশে বসে আছে। আমি বললাম যে মা, তোমাদের বৌমা কোথায়? আমার মা বলে ঘরেই তো। আমি বললাম ঘরে? কোন ঘরে? বলে তোর ঘরে, কোন ঘরে থাকবে আর? আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি আস্তে আস্তে করে উঠলাম, উঠে আমার মেয়েটারে বললাম, আমার মেয়েটা জানি কেমন আমার দিকে একটু অন্যভাবে তাকে আছে আজকে, মানে কেমন করে জানি তাকে আছে অন্যভাবে। পরে আমি বললাম যে আমি তাইলে আমার রুমে দিয়ে গেলাম। আমার রুমে গেছে, আমার রুমে যাওয়ার পরে আমার মেয়েটা পিছন পিছন আসছে আমার। আসার পরে রুমে ঢুকছে, ঢুকার পরে আমার ওয়াইফ তখন শুয়ে আছে। আমি বললাম যে তুমি খাবার খাইছো? বলে খাইছি, তুমি খেয়ে আসো। পরে আমি গেলাম, আমি খাবার খাইলাম, খাই আমি এসা ওর পাশে শুইলাম। শোয়ার পর আমি বললাম যে বাপরে, তোমার কি শরীর খারাপ? বলে না। তো ওই দিন ওর মোটটা যেন কেমন খারাপ ছিল, একটু অন্যরকমভাবে শুয়ে আছে, আমার দিকে খুব একটা তাকাচ্ছে না, মানে একটু এংরে মোট। তাই আমি জানি না যে কেন রাগ করে আছে। পরে আমি বললাম আমি তো জানি আমার বেডরুমে এই জিনিসগুলো আসে না। পরে আমি বললাম বাপরি, ওই জিনিসটা আনছি। আমাকে বলে তো কী করব? আমি বললাম এই জিনিসটা আমি এমনি এমনি করে ওনাদের গায়ে ছিটে মারতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, ওইটা টেবিলের উপর রেখে আসো। আমারে বলে। আমি বললাম টেবিলের উপর রেখে আসবো? বলে হ্যাঁ টেবিলের উপর রেখে আসো। আমি গেলাম, এগুলো টেবিলের উপরে রাখলাম, টেবিলের উপরে রেখে আমি জাস্ট আসছি খাটে, এবং খাটে আসা মাত্রই আমাকে মায়ের শুরু। আমাকে এই ঘুষি লাথি মানে এমনভাবে মারতেছে, আমি আর মানে বুঝতে পারতেছিলাম না। আমার হাতে গা পায়ে মানে পুরা মায়ের আমাকে ফাটাই ফেলতেছে। আমি বলতেছি আমাকে এরকম মারতেছো কেন? আরে তুমি আমাকে এভাবে মারতেছো কেন? আমার অপরাধ কি? আমার অন্যায় কি? এবং মারতে মারতে আমাকে ওই জায়গাটার মধ্যে জ্ঞান মানে আমি অজ্ঞান হয়ে যাই, আমার শরীরের ব্লাড বের করে আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার মা এসে তখন দরজা ধাক্কাইতে আসছে বাইরে থেকে, আর দরজা খোল দরজা খোল দরজা খোল। আমি তখন জ্ঞান ফেরার পরে আমি তখন দরজা খুলছি, খোলার পরে মা ঢুকছে, ঢুকে দেখে যে অবস্থা। মা চিৎকার দিল, বাবা আসলো, এসে আমাকে মেডিকেলে নিয়ে গেল, এবং আমার 2টা পা ভেঙে ফেলছে। 2টা পা ভেঙে ফেলছে, আমার পায়ের মধ্যে রড ঢুকানো হয়েছে হসপিটালে, এবং রড ঢুকানোর পরে মোটামুটিভাবে আমাকে তখন বাড়িতে আনা হয়। এবং বাড়িতে আনার পরে আমার বউ নাই, আমার সন্তানও নাই। আমি বললাম যে ওরা কোথায়? মা বলে আমি জানি না। আমি বললাম তুমি জানো না মানে? মা বলে ওদের রাতের পর থেকে ওনাদেরকে আর দেখতে পাচ্ছি না। আমি বললাম কী বলো, ওই দিন রাতের পর থেকে তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ না? আমি তোমার কাছে আসলাম পানি পড়া নিয়ে, আমি তোমার সাথে কথা বলছি। মা বলে আমার সাথে কথা বলছো? আমি তো ঘুমিয়ে গেছি। আমি বললাম কি, তুমি না সোফাতে বসেছিলা? আমি না বললাম তোমার নাতিন না তোমার পাশে ছিল? তুমি না আমি না আমার বউর কথা বললাম, তুমি না বললা ঘরে আছে? আমার মা বলে তুই এগুলো কী বলস? তুই যেদিন আসছস রাতের বেলায়, ওই দিন তো আমি শুয়ে গেছি, তোর আব্বা সর শুয়ে গেছে, কে সোফাতে বসেছিল? আমি তখন বুঝতে পারলাম না এটা কী হইলো। কিরে আমি দেখলাম আমার মা সোফাতে বসে আছে, আর মা আমারে বলতেছে মা নাকি ওখানে ছিলই না।
পরে আমি এভাবে হচ্ছে 15-20 দিনের মতো কেটে যায়। আমার মেয়ের কোনো সন্ধান পাই না, আমার ওয়াইফেরও কোনো সন্ধান পাই না। এবার আমি আমার শাশুড়ির সন্ধানে যাই আমার বাবাকে নিয়ে। মানে অনেক দিন পর্যন্ত হসপিটালে ছিলাম আমি, এরই মাঝে বাড়িতে হসপিটালে 2 জায়গায় মিলাই। অনেক দিন পর আমি তখন আমার শাশুড়ির সন্ধানে যাই। শাশুড়ির সন্ধানে গিয়ে দেখতে পারি উনি এখনও কবিরাজের কাজ করে, কিন্তু ওনার মেয়ে নাতিন কই আছে উনি বলতে পারে না। মানে উনি বলতে পারে না। পরে উনি শুধু একটা কথাই বলে, আমি তো সেদিনই বলেছিলাম যে আমার মেয়ের নিয়ে সুখে থাকবে না। পরে বাড়িতে আসি, বাড়িতে আইসা আমি এইজন ওইজন অনেকজনকে জিজ্ঞেস করি যে কোথায় গেল, কোন জায়গায় গেল, আমি খুঁজে পাই না। তবে আমি তো এটা নিশ্চিত ওরা চলে গেছে বা ওদেরকে নিয়ে গেছে। অনেক কবিরাজের কাছে যাচ্ছি, অনেক তান্ত্রিকের কাছে যাচ্ছি, অনেক ফকিরের কাছে যাচ্ছি, ওদেরকে ফিরিয়ে আনা যায় কিনা বা ফিরিয়ে আনলে কীভাবে ফিরিয়ে আনা যায়, কিন্তু কোনো তান্ত্রিক কবিরাজ কেউই আসলে ওভাবে বলে না। সবাই বলে নিয়ে গেছে, ওরা যেখানে আছে নিয়ে গেছে, এখানে আর আসবে না। এরকম করে করে প্রায় আমার 1.5 বছরের মতো কেটে যায়। এই 1.5 বছর আমার না খাওয়া না ঘুম, আমি জাস্ট পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। 1.5 বছর পরে চট্টগ্রামের একদিন একটা মাহফিলে আমি যাই। মানে আমি তখন কিন্তু বড় বড় ইসলামিক অনুষ্ঠানগুলোতে যাইতাম, মাহফিল, উরুস শরীফ বা এরকম একটা অনুষ্ঠানগুলো যেতাম। ওইখানে মাহফিলে যাওয়ার পরে যখন মুনাজাতে আমি কান্না করতে শুরু করি, মানে চিৎকার করে কাঁদি। এবং তাবরুক দেয়, তবরুকটা খেয়ে আমি সে জায়গার মধ্যে শুয়ে আছি। ফজরের কিছুক্ষণ আগ মুহূর্তে আমি ওইটা তাহাজ্জুদ পড়ছি, পইরা আমি ওখানে কান্না করতেছি। একজন লোক তখন আসলো, আইসা আমারে বলে, কী ব্যাপার বাবা, কাঁদতেছো কেন? আমি বললাম যে আমি এমনিই কাঁদতেছি। পরে বলে, আমার কাছে বলো, সমস্যা নাই। পরে লোকটাকে দেখে আমার কাছে কেমন ভালো লাগলো, মানে একটু ভালো লাগলো। ভালো লাগার পরে আমি তখন ওনারে বললাম যে এই ঘটনা, মানে ঘটনাগুলো বললাম। বলার পর উনি বলে, আমি এই মাজারেই থাকি বা এই জায়গায় আমি থাকি, তো তোমার আমি একটা জিনিস দিই, একটা পানি পড়া দিয়ে পানি পড়াটা তুমি খাবা। পানি পড়াটা যদি খাও তাহলে তোমার ওয়াইফের সাথে তোমার দেখা হবে। আমি বললাম কীভাবে? বলে স্বপ্নে। আমি বললাম তারপর? বলে স্বপ্নে দেখা হলে পরে তোমার ওয়াইফকে তুমি জিজ্ঞেস করবা সে তোমার কাছে আসতে চায় কিনা। সে যদি তোমার কাছে আসতে চায়, তুমি এই মাজারে আবারও আসবা, আইসা আমার এই নাম, আমার নাম হচ্ছে এইটা, এটা বললে সবাই চিনবে, আমার কাছে নিয়ে যাবে। আর তোমার ওয়াইফ যদি বলে সে আসবে না, তাহলে আর তুমি আমার কাছে আইসো না, আমার কাছে আসার প্রয়োজন নাই, তুমি আর আমার কাছে আইসো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মানছি। এবং ওনার কথা মানার পরে আমি তখন বাড়িতে আসছি। আসার পরে এর যেদিন উনি আমার বললো, ওই দিন শুক্রবার রাত্রে ছিল, বৃহস্পতিবার রাতে আমি পানিটা খাইছি, খাই আল্লাহ বিল্লাহ করে দোয়া দরুদ পরে আমি তখন শুইলাম। এবং শোয়ার পরে আলহামদুলিল্লাহ আমি আমার বউ এবং আমার সন্তানকে স্বপ্নে দেখলাম। আমার সন্তান, আমার বউ, আমি এরকমভাবে দেখলাম, একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার পাশে বসে আছে। আমি দেখে দৌড়ে আমার সন্তানটারে করে নিলাম। আমার বউরে বললাম, কী ব্যাপার, তুমি এখানে কি করো? চলো বাড়ি চলো। আমি বললাম, আমি যাবো না। কেন যাবো না? তোমার বাড়ি, তোমার ঘর, তুমি কেন যাবে না? আমাকে বলে যে না, আমি এখানে ভালো আছি, আমি এখানে ঠিক আছি, আমার এখানে ভালো লাগে, আমি এটা ছেড়ে যাবো না। আমি বললাম কেন এটা ছেড়ে যাবো না? তুমি আমার সাথে চলো, আমি তোকে নিয়ে যাব, আমি তোমার স্বামী। আমাকে বলে না, আমি এখানে থাকবো, আমি এখানে ঘর বানাইছি, আমার মেয়েকে নিয়ে এখানে ভালো আছি, আমি এখানে ঘর বানাইছি, আর এখানে অনেক মানুষ আরও আছে, অনেক মানুষদেরকে জিনেরা এখানে রেখেছি, অনেক মানুষদেরকে জিনেরা পৃথিবী থেকে নিয়ে আসে, আইনে এই জায়গায় রাখে, এবং অনেকে এখানে আসে, আমি সবার সাথে ভালো আছি, আমি এখান থেকে যাবো না। আমি বললাম কেন যাবো না? বলে গেলে তোমার আম্মু ঝগড়া করে, তোমার আব্বু ঝগড়া করে, আমি যেখানে যাই ওনারা আমার সাথে আছে, তো ওনারা আর আমাকে ওইখানে থাকতে দেয় না, ওনারা আমাকে নিয়ে আসছে, তোমাকে নিয়ে আসছে, ভালো কথা, তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো। বলে না, আমি যাবো না, আমি তোমার সাথে যাবো না, আমি তোমার সাথে যাবো না। তো আমি প্রথমে আমার মেয়েটারে করলাম, মেয়েটাও বলো আব্বু আমি যাবো না, আমি আম্মুর সাথে থাকবো, আমি এখানে থাকবো, তা আমার সাথে চলো। চলো না, ওরা চলো, এই চলো চলো, এরকম জোরাজোরি করতে করতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। মুখটা ধুইলাম, ধোয়ার পরে সকালবেলা আমি মায়ের পুরো বিষয়টা জানালাম যে মা এই ঘটনা। আমার মা বলে, তুই আবার ওই কবিরাজের কাছে যা, যে মাজারে গেছস বা যে জায়গায় গেছো ওনার কাছে আবারও যা, গিয়ে ওনার হাতে পায়ে ধরে বল, উনি চাইলে তোর বউরে তোর কাছে এনে নিতে পারবে, উনি চাইলে একমাত্র তোর বউরে তোর কাছে এনে নিতে পারবে, এছাড়া কেউ আর পারবে না, তুই ওনার কাছে যা, ওনার শরণাপন্ন হ। আমি তখন আমার মায়ের বললাম, মা উনি তো আমাকে মানা করছে, উনি আমাকে বলছে যদি আমার বউ আসতে না চায়, আমি যাতে ওনার কাছে না যাই। আমার মা বলার, সেও তো মানুষ, তুই যা, গিয়ে ওনারে বল। মা এটা বলার পরে এই দিন এবং এর পরের দিন রাত্রি কাটলো, এরপর দিন সকালবেলা আমি ওই জায়গার উদ্দেশ্যে, চট্টগ্রামের ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। মানে চট্টগ্রাম বলতে আপনার ওই মাজারে আর কি, ওই জায়গায় রওনা দিছি। এবং ওই জায়গায় আমি যাওয়ার পরে আমি তখন এখানে যারা আছে, মাজারে যারা থাকে, ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই লোকটা, মানে এই লোকটা কোথায় বা এই লোকটার কি? আমি বলি উনি তো এখানে থাকে না। এবং আমি যখন এই প্রথমে ওখানে একটা উরুস হয়, মাহফিল হয় বড় জানি, তবে কার নামে মাহফিল হয় এটা কিন্তু আমি ওই সময় জানতাম না। এবং সেদিন আমি জানতে পারি যে লোকটা যে নামটা আমাকে বলে গেছে, ওনার নামের উপরে মাহফিল হয় এবং এটা ওনারই মাজার। আমি বললাম এটা ওনার মাজার? বলে হ্যাঁ, এটা ওনারই তো মাজার। পরে আমি বললাম উনি বলছে ওনারে লাগলে এখানে আসার জন্য। পরে বলে না, এটা ওনারই মাজার, তবে ওনার দুইটা নাম, যে নামটা আমি বলছি এটাও একটা নাম আছে, মানে মাজার যারা খেজমত করে তারা বললে, এবং আরেকটা নাম ওনার আছে।
তো ওনার 2টা নাম আছে। পরে আমি আর কিছু বুঝতে পারলাম না। পরে না বুঝে আমি বাড়িতে চলে আসছি। আসার পর আমার মারে বললাম যে, মা এমন এমন ঘটনা। আমার মা সহ আবার ওই মাজারে গেছে এবং অনেক লোকদের মাঝে শুনতে পেলাম ওই মাজারে যে নামটা উনি আমাকে বলছে ওই ওনারই মাজার এটা। এরপরে আমি আর ওনাকে পেলাম না এবং আজকে প্রায় বহু বৎসর হয়ে গেল, অনেকগুলো বছর হয়ে গেল, 10 থেকে 12 বৎসরের মতো হইল। আমার মেয়ে, আমার বউ কারোর সন্ধান আর আমি পাই নাই। আমার মা আমাকে পুনরায় আবারও বিয়ে করাইতে চাইছে, কিন্তু আমি বিয়ে বসি নাই বা বিয়ে করি নাই। এই পর্যন্ত একইভাবে আছি। আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়ে আর আমার বউ কোনো একদিন আমার কাছে ফিরে আসবে, এই বিশ্বাসে আমি আজও বেঁচে আছি। আপন ভাই, আপনার গল্প আমি প্রতিদিন শুনে আমার ভালো লাগে এবং আমি আপনার পাগল একজন ভক্ত। আমি চট্টগ্রামে আমাদের পুরো ঠিকানা আপনাকে দিলাম, যদি পারেন কোনোদিন এসে এই অবাগের সাথে একটু দেখা করে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মাওলানা কামরুল ইসলামের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। ভয়ঙ্কর রকম একটা গল্প। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে, আপনি কি আপনার শাশুড়ির সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলেছেন কিনা বা আপনার শাশুড়ির কাছে গিয়েছেন কিনা? উনি বলে, আমার শাশুড়ি এখনও তান্ত্রিকের কাজ করে, কবিরাজের কাজ করে। আমি 1000 বার গিয়েছি, কিন্তু উনি আমার বলতে পারেন আমার মেয়ে এবং আমার ওয়াইফ কোথায় আছে। অবাক করার মতো একটা গল্প। আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের আজকের গল্পের মাওলানা মোহাম্মদ কামরুল হোসেনকে নিয়ে আপনার কোনো কথা থাকলে সেটা লিখতেও ভুলবেন না। আমি দেখে আপনাদেরকে উত্তর দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।